একটা দুর্বল সাইড মনে হচ্ছে যে এটা পিওরলি বেসড অন সেকেন্ডারি ডকুমেন্টেশন বেশি। ইউ শুড কনসেন্ট্রেট মোর অন প্রাইমারি, মানে ডিপিআর রিপোর্টস, সেখানে কিন্তু অনেক ইন্টারেস্টিং ইনফরমেশন, বেঙ্গল গভর্নমেন্টের রেকর্ডস, এই যে প্রসিডিংসগুলো, গভর্নমেন্ট প্রসিডিংস, কোর্টের এই যে বিভিন্ন ডিসপ্যাচেস, চিঠিপত্র, এবং সেই সময়কার নিউজ পেপার্স, সেখানেও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট ফার্স্ট হ্যান্ড রিপোর্ট অ্যান্ড ইনফরমেশন ইজ গিভেন। আমার বইতে কিন্তু অনেক রেফারেন্সেস আছে অ্যাবাউট মেটেরিয়াল টু বি লুকড ইনটু অ্যান্ড পারসুড। এবং আমার মনে হয় যে দিস কনস্টিটিউটস এ ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, বিকজ আমার থিসিসের একটা criticism by Ranajit Guha, who was one of the examiners of my thesis. And Ranajit Guha, as you all know, is a very difficult person to satisfy. যারা তার সম্বন্ধে জানে সে তার ওখানে একটাই ছিল এটা যে I did not look into this side, but আসলে I did not, because আমার এদিকে দেখতে গেলে আরও 2-1 বছর লাগতো, অত ছুটিও থাকে না আমাদেরকে, একটা ডিগ্রি শেষ করতে গেলে, পিএইচডি করতে গেলে একটা লিমিটের ভিতরে করেই কাজটা কমপ্লিট করতে হয়। তো যেটা সে হাত নিছে এখানে, এটা ইজ ভেরি ইন্টারেস্টিং, অ্যান্ড আই উড রিকোয়েস্ট যে এটাকে সিরিয়াসলি ইউ লুক ইন্টু দিস ম্যাটার, লুক ইন্টু দি ইংলিশ রাইটিংস। খালি বেঙ্গলি রাইটিংস দেখলে হবে না, ওই সময়কার ইংলিশ রাইটিংসগুলোতে লুক ইন্টু দ্যাট, look into the original records, and you can come up with a very good এখানে যেটা হচ্ছে যে what you did is you touched some areas, কিন্তু সেটা দিয়ে কিন্তু রিয়েল ফোকাসটা, কিন্তু টপিকে ফোকাসটা হচ্ছে ইংরেজি শিক্ষিত ভদ্রলোকদের ভূমিকা, কিন্তু তাদের ভূমিকাটা কিন্তু সেইভাবে আসে নাই আমাদের এখানে। পরে লাস্টে এগেন আই স অ্যান ইন্টারেস্টিং রেফারেন্স অ্যাবাউট দি ব্র্যাক স্কুলস অ্যান্ড দি ব্র্যাক রেফারেন্স। এখানে ব্র্যাকও কিছুটা ওইখানে ওই যে ওয়ান টিচার ওয়ান স্কুল, এই কনসেপ্টটা ইউজ করতে চেষ্টা করছে। ইংল্যান্ডেও 19th সেঞ্চুরিতে অ্যাজ ইউ নো ওয়ান টিচার স্কুলস ছিল, ওখানে ইউজ করতো স্পিনস্টার্স, মহিলারা, লেডি টিচার্সরা ছিল, যারা লেডিজ হু নেভার গট ম্যারিড, তারা খুব সিরিয়াসলি এবং এই বাচ্চাদেরকে স্কুলে পড়াইতো। এবং ইংল্যান্ডে কিন্তু একটা আছে, কমন আছে যে ওই মহিলারা ভেরি গুড স্কুল টিচার্স হয়, because they can take very good care of the children and teach them in a different kind of way. তো সেজন্য ওইখান থেকে কিন্তু নিছে, এবং আই থিঙ্ক ব্র্যাক বোধহয় কিছুটা নিতে চেষ্টা করছে। তো আমি আর দীর্ঘায়িত করবো না, there are other many other speakers waiting to talk about it, but I think this is, I'm happy to see somebody working on Pathshalas. The matter is very এই ম্যাটারটা কিন্তু ইন্ডিয়াতে এখন অনেক ইন্টারেস্ট নিচ্ছে এটাতে। আমার কাছে রিসেন্টলি আই হ্যাভ রিসিভড লেটার্স ফ্রম কলকাতা, দিল্লি ইউনিভার্সিটির এক প্রফেসর, যে হু ওয়ান্ট আমার ওই বইটার ফার্মাকেএলএম থেকে পাবলিশ করে অরিজিনালি। আই এম গ্রেটফুল টু মমিন চৌধুরী স্যার হিয়ার, যে স্যার ওইটা আবার বাংলার অনুবাদটা করে, এবং ওই অনুবাদ করার আইডিয়াটা আমাকে কিছু এনজিও ওয়ার্কার্সরা দিছিল। তারাই দে টোল্ড মি যে আমরা অনেকে এডুকেশনে কাজ করি, আপনার এই বইটা যদি বাংলায় করা হইতো তাহলে আমরা কিছুটা হলেও এখানকার ব্যাকগ্রাউন্ডটা আমরা পেতাম। স্যারকে অ্যাপ্রোচ করাতে স্যার ইমিডিয়েটলি অ্যাগ্রিড টু ডু দ্যাট জব। এখন আমার কাছে ওই দিল্লির থেকে প্রফেসর লতিকা গুপ্ত, শি হ্যাজ রিটেন অ্যান্ড অ্যানাদার প্রফেসর ফ্রম দেয়ার, যে এই কাজটাকে ফার্মাকেএলএম ইজ ইন ভেরি ব্যাড শেপ এখন। এক সময়কার পুরনো পাবলিশার জেপি বাগচি আর ফার্মাকেএলএম, কেপি বাগচি আর এখন ওদের ইন্টারনাল প্রবলেমস, ওই অরিজিনাল ওনার ডাইড, কী কী সব সমস্যার জন্য এখন ব্যাড শেপে। আমাকে তারা লিখতেছে যে এটা সেকেন্ড এডিশন বের করতে, থ্রু দেম ওই রুটলেজ বা ওইউপি ওসব কোনো একটা। আই কুড নট গিভ টাইম, বাট আই এম নাও থিঙ্ক অ্যাবাউট গিভিং time to see whether I can make further improvements and get it out. I thank Raman Chaudhary for taking the initiative to focus on a very interesting topic, যেটা আমাদের সবাইকে কম বেশি টাচ করে in various ways. আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থাকেও এটা এফেক্ট করে এবং সবাইকেই আমাদের এফেক্ট করে, and I hope you will focus exactly on the second part, এই যে ইংরেজি শিক্ষিত ভদ্রলোকদের ভূমিকা। ফার্স্ট পার্টটা কিন্তু মোরালেস এস্টাবলিশড, সেকেন্ড পার্টটা নিডস টু বি এক্সপ্লোরড। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ প্রফেসর শহীদুল্লাহ, কাজী শহীদুল্লাহ। এখানে আমি একটা কথা কি জিজ্ঞেস করে নিতে পারি, সেটা হচ্ছে যে পাঠশালা যুগে অ্যাক্সেস ছিল, কিন্তু কি পরিমাণ ছাত্র রিয়েলি যেত আমি বোঝাতে পারছি? কথা হচ্ছে যে যে কেউ চাইলে যেতে পারতো, কিন্তু না চাইলে তার কি হতো, বা পরিবার যদি উৎসাহী না হতো তাহলে তার কি হতো? এটার কিন্তু আমাদের স্টাডিতে উই হ্যাভ সিন
যে পাঠশালার কোনো ফিক্সড নাম্বার অফ স্টুডেন্টস ছিল না। কখনো কখনো দেখা গেছে যে কোনো গুরু মহাশয় যদি তার সাফিসিয়েন্ট ইনকাম না হতো টু মেক এ লিভিং, সে কিন্তু গোটা আরেক এরিয়াতেও চলে মুভ আউট করে গেছে, যেখানে হি কুড গেট সাম স্টুডেন্টস আর সাম লোকাল সাপোর্ট। কারণ লোকাল সাপোর্ট না থাকলে, কারণ পাঠশালার একটা সুবিধা ছিল যে ফ্লেক্সিবল বলে হি কুড ক্লোজ ইট অ্যান্ড মুভ অন, কারণ তার তো কোনো বিল্ডিং নাই, তার কোনো ইনভেস্টমেন্টস নাই, তার কোনো কিছু নাই। সে সেই এলাকায় অনেক সময় দেখা গেছে যে কেউ 20-25 জন নিয়ে অ্যাভারেজ করে, অনেক সময় 7-8-10 জনকে নিয়েও স্কুল হয়েছে। আবার দু এক জায়গায় এরকমও দেখা গেছে যে ওই এলাকার বিত্তশালী ব্যক্তি হয়তো সাপোর্ট দিয়ে কিছুদিন রাখছে যে আচ্ছা ঠিক আছে তুমি পড়াও, এরপরে ছাত্র আস্তে আস্তে চলে আসবে। ইউ হ্যাভ টু স্টার্ট অ্যান্ড গেট মোর স্টুডেন্টস। এবং এখানে এই জিনিসটাও ইম্পর্টেন্ট যে ওই টিচারের গুণের উপরেই কিন্তু ডিপেন্ড করতো ছাত্রের এটা। সে এখনও যেরকম আমরাও যেরকম ওই আগেই জানতাম যে অমুক টিচার খুব ভালো, অমুক গুরু মহাশয় খুব ভালো, উনি এই মহাজনী অ্যাকাউন্টসের তুখার বা ওনার কাছে গেলে জমিদারি অ্যাকাউন্টস খুব ক্লিয়ারলি জানতে পারবে, সেখানে কিন্তু ছাত্র বেশি হতো। ওই গ্রামের ছেলে যে ওই গ্রামের পাঠশালায় যাচ্ছে তা না, সে কিন্তু অনেক সময় আরেক পাঠশালাও যাবে যদি সে দেখে যে ওই পাঠশালা তার ওই এলাকার পাঠশালার থেকে বেটার। সো এভরিথিং উড ডিপেন্ড অন দ্য কোয়ালিটি অফ দ্য টিচার কনসার্ন। টিচার হচ্ছে দ্য ড্রাইভিং ফোর্স, যেটা কিন্তু আমরা আজকেও কিন্তু সবাই আমরা সব জায়গায় কিন্তু স্বীকার করি। যতই টেকনিক্যাল অ্যাডভান্সেস হোক, যতই কম্পিউটার্স হোক, যতই অ্যাডভান্স হোক, যাই হোক, it is the man behind the machine which is going to make the difference. Education যদি সত্যিকার অর্থে ঠিকভাবে চলতে হয়, it has to come from the teachers. ওই বই দেখ, মেশিন দেখ, যন্ত্রপাতি দেখ, যাই দেখ, হবে না যদি the person behind in control যে তার যদি গুণটা ঠিকভাবে না থাকে। থ্যাংক ইউ। কিন্তু এখানে তো একটা সবার সেটা আরেকটা ব্যাপার, যে কারণে ব্রিটিশরা হয়তো ভেবেছিল যে পাঠশালার মাস্টারদের কোয়ালিটি খুবই দুর্বল। এটা হওয়ার কি একটা কারণ এটা যে ওই গুরুর ছেলে গুরু হতো, এই যে উত্তরাধিকার সূত্রে গুরু, পীরের ছেলে পীর, এই সময় অনেক সময় খুবই খারাপ পীর আমরা পাই। তো এরকম কোনো সম্ভাবনা ছিল? ওইটা হচ্ছে যে ওদের তো ওই যে নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউস করা, বই পড়ানো, এগুলো তো আমাদের গুরুদের তখন কারিকুলামের ভিতরে ছিল না। সেই জন্য তারা এই গুরুদেরকে চেষ্টা করছে প্রথমে টিচার্স ট্রেনিংয়ের ভিতরে নিয়ে যেতে। ওই টিচার্স ট্রেনিংয়ে নেওয়ার জন্য তাদেরকে টাকাও দিয়েছে। অনেক সময় টিচার ট্রেনিংয়ে নেওয়ার সময় এরকমও সমস্যা হয়েছে যে সে ট্রেনিং নিয়ে আস্তে আস্তে দেখছে যে সাবস্টিটিউট যাকে গুরু দিয়ে গেছে সে চালাচ্ছে, তারা আর সরাইতে পারে না। তো এরকম সমস্যাও মানে ফেস করছে হয়েছে। নানা রকম লোকাল প্রবলেম যেগুলো আমরা ফেস করি, দিস ভেরি সেম প্রবলেমস ওয়ার দেয়ার এট দ্যাট টাইম এজ ওয়েল আর কি। ধন্যবাদ। এখন বহুদিন পরে মোমিন স্যারকে দেখলাম, আমার মনে হয় 20 বছর পরে দেখলাম। খুব ভালো লাগলো দেখে যে আপনি একই রকম আছেন এবং সম্ভবত আরো আগের চাইতে সুদর্শন হয়েছে। তো প্রফেসর আব্দুল মোমিন চৌধুরী, আপনি কিছু বলেন। আব্দুল্লাহ সাইদকে অসংখ্য ধন্যবাদ। এবং রহমান চৌধুরী আমাকে যখন প্রথম বলল এবং বলল যে আপনাকে যেতেই হবে কারণ আপনি বইটা অনুবাদ করেছেন, আমি বলতে ঠিক আছে, অনুবাদ যখন পড়েছি তখন তো একটা বাধ্যবাধকতার মধ্যে পড়েই যাচ্ছি। এবং বইটি সম্পর্কে বইয়ের মূল লেখক এতক্ষণ আমাদের যেটা বললেন এবং রহমানের বক্তব্যটা আমি খুব মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করেছি এবং সেখানে আমার প্রথম মন্তব্যটি হচ্ছে যে তার শিরোনামের দ্বিতীয় অংশটি তার আলোচনায় আসেনি। এবং আরেকটি জিনিস যেটা যে আমাদের যে গতানুগতিক বা আমাদের যে উত্তরাধিকার সূত্রে যে শিক্ষা ব্যবস্থা পাঠশালা ছিল 19 শতকে পর্যন্ত,
তার যে অবস্থা সেটা এই বইতে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবং অনেক পরিসংখ্যানও আছে এবং মোটামুটি সেগুলো সব সরকারি রিপোর্ট থেকে গৃহীত এবং তার একটা বিশ্বাসযোগ্যতা বা সত্যতা আছে। এবং এখানে আরেকটা কথা আমাদের বোধহয় মনে রাখতে হবে যে 19 শতকের মাঝামাঝি সময়ে এসে এখানে ইংরেজ শাসকদের একটা ভূমিকা অবশ্যই আছে। তারা এই দেশের মানুষকে তখন শিক্ষার মাধ্যমে একটা পাশ্চাত্যমুখী করার প্রবণতা তাদের লক্ষ্য করা যায় এবং সেখানে উডস এডুকেশন ডিসপ্যাচে 1854 সেখানে কিন্তু আমাদের দেশীয় শিক্ষার সাথে ভার্নাকুলার এডুকেশনের সাথে পাশ্চাত্য শিক্ষার একটা সমন্বিত শিক্ষা ব্যবস্থার কথা সেখানে বলা হয়েছে এবং সেখানে স্কুল থেকে একেবারে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত একটা রূপরেখা নীল নকশা উডস এডুকেশন ডিসপ্যাচের মধ্যে আছে। সুতরাং বোঝা যাচ্ছে যে এটা ইংরেজদের একটা সুপরিকল্পিত ভাবেই পাঠশালাকে ধ্বংস করা তো বটেই, ধ্বংস হবে অটোমেটিক্যালি, কিন্তু তাদের স্কুল ব্যবস্থা, কলেজ ব্যবস্থা, বিশ্ববিদ্যালয় ব্যবস্থা, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, অর্থাৎ যে শিক্ষাটাকে আমরা আজকে আধুনিক শিক্ষা বলে আমরা বলে থাকি এবং সেই কারণেই এই 19 শতকের মাঝামাঝি থেকে 20 শতকের প্রথম দিক পর্যন্ত এই রূপান্তরটা ঘটিয়েছে ইংরেজ সরকার কিন্তু অনেকটা তাদের নিজেদের ঔপনিবেশিক ধ্যান ধারণাকে সুপ্রতিষ্ঠিত করার জন্যই এবং ঔপনিবেশিক কারণেই বোধহয় এটাকে করতে হয়েছে। তারপরে যেটা এসছে যে ইংরেজি শিক্ষিত যে ভদ্রলোক শ্রেণী যেটা তৈরি হয়েছে আমাদের দেশে এবং তারা কিন্তু এই রামমোহন রায় থেকে শুরু করে বিদ্যাসাগর, যদি আমরা হিন্দু সমাজে দেখি, বা এদিকে নওয়াব আব্দুল লতিফ বা পরবর্তীকালে সৈয়দ আমির আলী মুসলিম সমাজের মধ্যে দেখি, তাদেরও কিন্তু ধ্যান ধারণাটা এই ইংরেজি শিক্ষা দ্বারা প্রভাবিত হয়েছে। অবশ্যই রামমোহন রায়কে আমরা আরো অনেক আরো একটু সম্প্রসারিতভাবে যদি দেখতে চাই তাহলে মনে হবে যে সে আরবি শিক্ষা করে কোরআনের মাধ্যমে ইসলামী ভাবধারার অনেকটা প্রভাবিত হয়েছিলেন, যে কারণে সে একেশ্বরবাদ এবং নিরাকার ঈশ্বরকে ভক্তি প্রদর্শন এইসব তার ধর্ম সংস্কারের মধ্যে এসছে। আবার একই সাথে কিন্তু ইংরেজি শিক্ষার প্রতিও তার একটা দুর্বলতা আমরা লক্ষ্য করি এবং বিদ্যাসাগর তো অবশ্যই বিদ্যাসাগর সেই হিন্দু কলেজ থেকেই তাকে উপাধি দেওয়া হয়েছিল এবং এই যে তাদের মনে যে কতগুলো অগ্রসর চিন্তা, যে অগ্রসর চিন্তাকে আমরা এখনকার ভাষায় হয়তো বলবো ভেরি অ্যাডভান্স থিঙ্কিং বা একটা জাগ্রত মনোভাব, একটা অগ্রগামী মনোভাব, সেই অগ্রগামী মনোভাবটা কিন্তু বিদ্যাসাগরের মধ্যে আমরা লক্ষ্য করি বলেই বা রামমোহনের মধ্যে লক্ষ্য করি বলেই তারা সমাজের বিভিন্ন কুসংস্কার দূর করার জন্য চেষ্টা করেছে, নারী শিক্ষাকে উন্নত করা, বিধবা বিবাহ প্রচলন করার চেষ্টা করেছে এবং এই যে চেষ্টাগুলো, এই অগ্রসর চিন্তাগুলো বোধহয় তাদের কিছুটা পাশ্চাত্য শিক্ষার প্রভাব তাদের মধ্যে অবশ্যই ছিল এবং এই প্রভাবটা হিন্দু সমাজে পড়েছিল বলেই আমরা যেটাকে বেঙ্গল রেনেসা বলি, সেই বেঙ্গল রেনেসাটা কিন্তু হিন্দু রেনেসাই বলতে হবে, কারণ মুসলমানদের তখন সেই রেনেসা খুব একটা স্পর্শ করেনি এবং মুসলমানরা হিন্দু রেনেসা দেখেই হয়তো পরবর্তীকালে সমাজ সংস্কারের দিকে এসছে, ফরাইজিরা এসছে, কিন্তু ফরাইজিরা সেটা সমাজকে এগিয়ে নিচ্ছে না পিছিয়ে নিচ্ছে, এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন এখন আমাদের মনে দেখা দিচ্ছে। কিন্তু পরবর্তীকালে যখন আরেকটা জিনিস হচ্ছে যে দুটি সমাজের, হিন্দু সমাজের এই অগ্রসরতা, সেই অগ্রসরতার সাথে তাদের অর্থনৈতিক অগ্রসরতা তো রয়েছেই,
তার সাথে শিক্ষার অগ্রসরতা, এবং আমার মনে হয় 1840s-এ একটা আইন করা হয়েছিল, রেগুলেশনস করা হয়েছিল যে ইংরেজি শিক্ষিত ছাড়া সরকারি চাকরিতে কেউ যোগ দিতে পারবে না। সুতরাং সেই কারণে বোধহয় ইংরেজি শিক্ষার প্রতি, স্কুলের শিক্ষার প্রতি ও কলেজের শিক্ষার প্রতি আগ্রহটা অনেক বেড়েছে। আরেকটা হচ্ছে ইংরেজি কোম্পানিগুলোর সাথে যারা কাজ করত, এবং সেটাও কিন্তু একটা বিরাট সংখ্যক জনসংখ্যা, এবং তারাও ইংরেজি শিখতে হবে। কোর্ট কাছারিতে যখন ফার্সির পরিবর্তে ইংরেজিকে মানে নিয়ে আসা হলো বাধ্যতামূলকভাবে, তখন উকিল মুক্তার তারা বাধ্য হয়েই ইংরেজি শিক্ষিত হলো। এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে যখন প্রতিষ্ঠিত হয়েছে, তার ল ফ্যাকাল্টি ওয়াজ ওয়ান অফ দি মোস্ট মানে পপুলার ফ্যাকাল্টি, কারণ সেখানে এলএলবি পাশ করে মানে আইন পেশায় যোগদান করাটা খুব সহজ, একটা লাভবান পেশা হিসেবে তখন হিন্দু সমাজের মধ্যে দেখা দিয়েছে। এবং 19 শতকের শেষ পর্যন্ত আমরা কলকাতা মানে হাইকোর্টে যারা প্র্যাকটিস করছে, কোনো মুসলমানের নাম সেখানে পাওয়া যাবে না, সেখানে সব হিন্দুদের নাম, যারা এই পাঠশালাকে ছেড়ে দিয়ে যারা স্কুলের মাধ্যমেই এই নব্য ইংরেজি শিক্ষিত ভদ্রলোক হয়েছেন। এবং সেই কারণে মানে আমি এই দিক থেকে দেখি যে একটা কমিউনাল ডিভাইড কিন্তু ওখানেই সৃষ্টি হয়েছে প্রথম এই ইংরেজি শিক্ষা প্রবর্তন, অর্থনৈতিকভাবে এদের একটা সমাজের উন্নয়ন, আরেকটা সমাজের অনগ্রসরতা। এবং এই যে কমিউনাল ডিভাইড, এই কমিউনাল ডিভাইডটাই কিন্তু এই দেশের জন্য একটা মস্ত বড় সুদূর প্রসারী প্রভাব বিস্তার করেছে, যেটা বুঝতে আমাদের বোধহয় এখন মোটেও অসুবিধা হচ্ছে না। সুতরাং পাঠশালা শিক্ষাকে ধরে রাখতে পারলে যে খুব একটা ভালো হতো তা না, তবে পাঠশালা শিক্ষা যে একটা স্বাধীনতা ছিল, পরবর্তীকালে একটা নিয়ন্ত্রিত ভাবে শিক্ষা ব্যবস্থাকে আনা, এটা বোধহয় আমার দৃষ্টিভঙ্গিতে যে তাতে আমাদের দেশের শিক্ষিত সমাজের একটা উন্নয়ন তো ঘটেছে বটেই, তবে সেটা একটা সীমিত সংখ্যক এবং একটা শ্রেণীভিত্তিক একটা সমাজ, শিক্ষিত সমাজকে গড়ে তুলেছে। যে শ্রেণীর ভিত্তিক সমাজ হওয়ার কারণেই হয়তো একটা অসংখ্য মানে বিপুল সংখ্যক যারা এই শিক্ষায় যোগদান করতে পারেনি, অশিক্ষিত রয়ে গেছে, এবং সেই কারণেই আজকের দিনেও নিরক্ষরতার হার প্রায় 40%, শতকরা 40% আমাদের দেশে। সুতরাং এই জিনিসটা বোধহয় একটা দীর্ঘ সত্যতার কারণেই এই জিনিসটা ঘটেছে। আর ব্র্যাকের যে কথাটা বলছেন, ব্র্যাক কিন্তু সেই চেষ্টাটাই করছে নিরক্ষরতা দূর করা, মানুষকে স্বাক্ষর করা। শিক্ষিত করা স্বাক্ষর করার মধ্যে কিন্তু একটা পার্থক্য আমাদের টানতে হবে। শুধু লিখতে জানলে বা পড়তে পারলেই সে স্বাক্ষর হলো, কিন্তু শিক্ষিত বলতে আমরা যা বুঝি সেই শিক্ষিত হলো না। তবে শিক্ষিত হওয়ার সুযোগ থাকে। আরজ আলী মাতব্বরের কথা রহমান তার, কিন্তু সবাই তো আরজ আলী মাতব্বর হবে না, সবাই জাস্ট হয়তো ওই ব্র্যাকের স্কুলে পড়ে হয়তো স্বাক্ষর হবে, কিন্তু শিক্ষিত হবে কিনা আমার সন্দেহ আছে। আমি আর বিস্তারিত কিছু বলবো না, তবে এটুকু বলবো যে পাঠশালা ব্যবস্থা যেটা আমাদের ছিল, ইংরেজরা এটা সুপরিকল্পিত ভাবেই এটাকে বাদ দেওয়ার চেষ্টা করেছে, এবং ধীরে ধীরে খুব মানে আমি বলবো যে এটা যাতে হঠাৎ করে একটা বদলে দিলে মানুষের মধ্যে একটা যে বিরূপ ধারণা আসবে সেটাকে সৃষ্টি করতে দেয়নি বলেই প্রথমে গ্র্যান্টেন এইড দিয়ে আস্তে আস্তে নিয়ন্ত্রণটাকে
কারিগরি শিক্ষা শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ এতে যোগদান করেছে এবং 19 শতকে প্রায় একাধিক মানে একাধিক তো ছিল, একদম এক সমাজেরই ছিল এখানে হিন্দুদের প্রাধান্য থাকাটাই স্বাভাবিক, এবং সেই কারণে একটা কমিউনাল ডিভাইড এখান থেকে সৃষ্টি হয়েছে। এই কথাটাও কিন্তু আমাদের এই শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত। এই জন্যে এটাকেও একটু এই চিন্তার মধ্যে বোধহয় আনা প্রয়োজন হতে পারে, কারণ এটা না হলে হয়তো ভারতবর্ষের অবস্থা আজকে যে অবস্থায় আমরা আছি সেটা হয়তো হতো না। সুতরাং এই সুদূর প্রসারী দিকগুলোকেও আমাদের চিন্তার মধ্যে আনতে হবে। ধন্যবাদ। তো এখানে একটা প্রসঙ্গ যে আচ্ছা না থাক, আমার মনে হয় আমি এখানে সব অনেক বড় জ্ঞানী শিক্ষাবিদরা আছেন। আমি একটা জিনিস তাদের টেনশন আনতে চাচ্ছি। আমি একজন সরকারি কর্মকর্তা ছিলাম, বহুত বড় চাকরি করেছি, রিটায়ার্ড এখন। আমাদের দেশে যে 4টা ইন্ডিপেন্ডেন্ট এডুকেশন সিস্টেম, নামটা বলবেন? আমি বলবো, আমার নাম সৈয়দ সিরাজউদ্দিন আহমেদ। এই 4টা ইন্ডিপেন্ডেন্ট এডুকেশন সিস্টেম আমি জানি না পৃথিবীর আর কোনো উন্নত দেশে এটা আছে কিনা। আমি 4টা পয়েন্ট আউট করি আপনাকে। একটা যেটা আমি আব্দুল্লাহ আবু সাইদ আমরা যেটা পাস করেছি, অর্থাৎ বোর্ড এডুকেশন। দ্বিতীয়টা হচ্ছে আলিয়া মাদ্রাসা, কম্বিনেশন ইসলামিক এডুকেশন, বোর্ড এডুকেশন। থার্ড ওয়ানটা হচ্ছে যেটাকে বলে কওমি মাদ্রাসা। এটাও কিন্তু আবার 4-5টা ভাগ আছে, একটা না কিন্তু। কওমি, ইবতাদিয়া, হাফিজিয়া, 4-5টা ভাগ আছে। ফোর্থ ওয়ান এখন যেটাকে আমরা বলি ইংলিশ মিডিয়াম এডুকেশন, সেটার সংখ্যাও কিন্তু কম না এখন, কয়েকশো। এখানে কিন্তু এখানে 4-5টা ডিফারেন্ট গ্রুপ আছে। কেউ ফলো করে সিনিয়র ক্যামব্রিজ, কেউ জেনারেল স্কুল সার্টিফিকেট, কেউ ও লেভেল। এবং আমার যেটা আমি দেখেছি নিজে, আমার ভাগনা ভাতিজাদের মধ্যে দেখেছি, সানমিমের কারিকুলাম আর ধরেন ওই যে আগা খান স্কুলের কারিকুলাম কিন্তু ক্লাস 4-এর এক না, ইট ইজ ডিফারেন্ট। এবং কারিকুলামের উপরে গভর্নমেন্ট কন্ট্রোল নেই। তা আমি জানি না, এখানে তো আমাদের একসময় গ্র্যান্ড কমিশনের চেয়ারম্যান স্যার আছেন, আমি জানি না যে এটা অন্য কোনো দেশে এটা আছে কিনা স্যার, আমি জানি না অন্য কোথাও আছে কিনা। বা আমি শিক্ষা সচিবকে অনুরোধ করেছিলাম যে তুমি ক্যান ইউ ব্রিং এটার মধ্যে কোনো হাত দিতে পারো কিনা। তো কেউ এটাতে হাত দিতে দেখি সাহস পায় না। কিন্তু আমার মনে হয় 4টা ইন্ডিপেন্ডেন্ট এডুকেশন সিস্টেম আমার জানা মতে কোনো সভ্য দেশে নাই। কোনো সভ্য দেশে এরকম 4টা কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট এডুকেশন সিস্টেম, 4টা থেকে অ্যাকচুয়ালি বেশি, 7 গ্রুপ ধরলে আরো বেশি। দ্যাটস অল। 7-8টা হবে, দ্যাটস অল। সুজা সাহেবের 30 সেকেন্ড শেষ হলো। আমি একটা কোশ্চেন শুধু আপনাকে একটু করি, যে এই যে ব্রিটিশরা তাদের এডুকেশন সিস্টেমটাকে আনলো, এটা কি কোনো সুপরিকল্পিত ভাবে ক্ষতিকর উদ্দেশ্যে এনেছিল বলে মনে হয়? বা বাঙালি মধ্যবিত্ত সুবিধাভোগী যাদের কথা বলা আছে, তারাও কি কোনো ওই ধরনের ক্ষতিকর উদ্দেশ্য নিয়ে এটা করেছে? আমার মনে হয় খুব সহজে উত্তর দিতে গেলে ইংরেজরা তাদের নিজের সুবিধার দিকটাই বেশি চিন্তা করেছে, এবং তাদের সাথে সহযোগিতা করেছে যারা যারা সহজে এর থেকে উপকৃত হতে চেয়েছে। সুতরাং এটা একটা কলোনিয়াল গভর্নমেন্টের নাথিং আনইউজুয়াল, তারা এটা করবেই, নিজের স্বার্থেই করবে। তবে আমাদের দেশের যে ক্ষতিটা হয়েছে সেটা হচ্ছে যে এই যে সমাজে আগে একটা সার্বজনীনতা ছিল শিক্ষার মধ্যে, সেটা দূর হয়ে গিয়ে একটা শিক্ষিত উচ্চ শ্রেণীর সৃষ্টি হয়েছে। এবং আনফর্চুনেটলি from the communal point of view that belong to a particular religion. এবং আরেকটা জিনিস যেটা আমাদের মুসলমান সমাজের এই মাদ্রাসা শিক্ষাটা কিন্তু চলছে, মক্তব মাদ্রাসা কিন্তু তখন চলছে, 19 শতক পর্যন্ত চলছে। এবং যখন নিউ স্কিম মাদ্রাসা এসে 20th সেঞ্চুরির প্রথম দিকে নিউ স্কিম মাদ্রাসা, ইংরেজিও পড়তে হবে, হিস্ট্রি পড়তে হবে, জিওগ্রাফি পড়তে হবে, কোরআন হাদিস ফিকহ পড়তে হবে। এই নিউ স্কিম মাদ্রাসা যখন আসলো, তখন হয়তো এই যে মুসলমান সমাজের মধ্যে কিছু ইংরেজি শিক্ষিত মুসলমানকে আমরা দেখতে পাচ্ছি। এখন একটু আমরা এরপরে আচ্ছা ঠিক আছে।
ডেভেলপমেন্ট হলো না? হয়েছিল কি আমরা কি জানি? বাট আমি জানি না। আমার প্রশ্নটা সেখানে যে আমি তার প্রোগ্রেসিভ লিবারেল লার্নিং এর কারণে আমি যদি দলিত হয়ে থাকি, আমার তো এক্সপেকটেশন, আমার চোখ খুলে যাচ্ছে, আমার এক্সপেকটেশন বাড়ছে, কিন্তু আমি কি সেই সোসাইটিতে am I going up? Am I becoming inclusive? Am I a part of the Brahmin or Brahmo Samaj? That was not the purpose. What was the purpose? Purpose was to give you practical skills to be so that you are suited to serve the immediate community. The purpose was not to take you up to Calcutta. Power hierarchy, if you learn the tricks of your trade, if you want to be a Mohagini account, then you will go into bookkeeping. For the local communities, dokan shopkeepers are you will become a shopkeeper. If you want to get into the zamindari accounts, if you think that ওখানে গেলে আমার লাভ হবে, ওই local community তে the access was not there, যখন থেকে গ্রামের থেকে you are going to go away to Calcutta. আজকাল যেটা আমাদের এখানে স্কিল শিখে দুবাই যাওয়ার জন্য, ওটা দুবাই যাওয়ার জন্য না, ওটা ওখানে ওই কমিউনিটিকে সার্ভ করার জন্য। এবং for that reason the upper class did not feel threatened. সেজন্যই তো জমিদার বা ব্রাহ্মণ is not যে ওখানে অন্য কাস্ট বা অন্য কেউ তার সাথে ওখানে কাজ করতেছে, সে কাস্ট এক্সিট করে চলে যাবে, সে তার স্ট্যাটাস এক্সিট করে খুব একটা হায়ার লেভেলে যাবে তা না। কোচির দুই একজন যেতে পারে যারা হয়তো খুব স্পেশালি কোয়ালিফিকেশন যদি হয়, সেটা আমাদের দেশেও আছে যে কোচির গ্রামের থেকে কেউ ফার্স্ট হয়ে চলে গেল, সেটা আলাদা। বাট দ্যাট ইজ এন এক্সেপশন। দি বাই অ্যান্ড লার্জ পাঠশালা এডুকেশন ওয়াজ মেন্ট ফর ইউ to be skilled to serve your community, not to move out from there and go from Calcutta to Delhi and so on. ওইটা না। Thank you. আচ্ছা, আমি একটু একটা অনুরোধ করছি। আসলে পাঠশালা শিক্ষাটা, পাঠশালা যে শিক্ষা, পাঠশালা যে স্থাপিত হতো, এটা কিন্তু একটা বিশাল বিদ্রোহ। সেটা বুঝতে হবে এভাবে যে ভারতের শিক্ষা ব্যবস্থায় ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্যের বাইরে কারো শিক্ষা লাভের অধিকার ছিল না। বেদ পাঠ নারীর জন্য, শূদ্রদের জন্য নিষিদ্ধ ছিল। বেদ উচ্চারণ করলে জিভ কেটে দেওয়া হতো। এবং ভারতীয় শিক্ষা ব্যবস্থা ছিল কোনো গ্রন্থ নয়, মুখস্থ, শুনে 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 এই বিদ্যা চলত। একজন শিক্ষক কেন এটা হতো না যে বেদের কোনো বিধান নড়চড় করা যাবে না। বাংলাতে ব্রাহ্মণদের আধিপত্য কম ছিল এবং সেই আধিপত্যের বাইরে, ব্রাহ্মণদের শিক্ষার বাইরে কিন্তু পাঠশালা শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল এবং সেখানে কিন্তু শূদ্রদের অবস্থান ছিল ভয়াবহভাবে। শিক্ষকরা ছিলেন অনেকেই শূদ্র, ধোপারা পর্যন্ত শিক্ষক ছিলেন। পরে কেউ তোমরা জানি না, কিন্তু ভারতীয় শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে, ভারতীয় এর ক্ষেত্রে পাঠশালা নিজেই একটা বিদ্রোহ। ধন্যবাদ। সঙ্গে আমাদের উত্তাপের ইসের জন্য, প্রশমনের জন্য একটু চায়ের ব্যবস্থা এখন হবে। এবং শোনা যায় ওখানে সবাইকে ফেরত আসার অনুরোধ জানাচ্ছি। দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে এবং আমি এই পর্বে একটু লৌহ কঠিন হতে চাই, কারণ সবাইকে কথা বলতে হবে এবং আমার মনে হয় যে 5 মিনিট করে আমরা কথা বলতে পারি। প্রথমে আমি প্রফেসর নজরুল ইসলামকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সভাপতি আব্দুল্লাহ শহীদ। রহমান চৌধুরী যখন আমাকে এটা বললেন, বা ইউসুফ বাচ্চু বলেছিলেন প্রথমে, যে এই বিষয়ে আসতে হবে এবং শুনতে হবে এবং বলতে হবে, তো আমি রাজি হয়েছি। তবে একেবারেই অনিশ্চিত ছিলাম শুনবো কি বলবো। তারপরে রহমানের প্রবন্ধটি পেয়ে 4 দিন আগেই দিয়েছিল, কিন্তু আমি আবার এটা ফেলে এসেছিলাম, কালকে পেয়েছি এবং পুরোটা পড়েছিলাম। এবং অল্প কথায় বললে যে আমি খুবই মুগ্ধ। আমি ওই দ্বিতীয় অংশ এটা আর যাচ্ছি না, কিন্তু পাঠশালা সম্পর্কে এই এত সুন্দর একটি রচনা, এই জন্য আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আমি মোহন ভাইকে জিজ্ঞেস করেছিলাম আপনি কি
গ্রামের ছেলে। আমার প্রথমে হাতে খড়ি পাঠশালায় তো বেশি দিন যাইনি। একটা বাড়ির কাছে, আমরা চরের মানুষ, বাড়ির কাছে ছোট্ট একটা পাঠশালায় যেতাম। তার বেড়া টেরা কিছু ছিল না। টিচার একজন ছিলেন, আমার মনেও নাই কেমন চেহারা, ওই কি বলে কলা পাতায় লেখা, স্লেটে লেখা, এগুলো। তারপরে এই গত 60-70 বছরে বেশি পাঠশালা আমি দেখি নাই বা দেখতে যাই নাই। ইউজিসির চেয়ারম্যান থাকা অবস্থায় সব ইউনিভার্সিটি একবার না একবার গেছি, শুধু দারুল ইসলাম ছাড়া, এরকম দু একটা ছাড়া। তো ব্র্যাকের স্কুলেও আমি গেছি। আমার কাজকর্ম যেহেতু শহরে হয় বেশি, বস্তি এলাকায়, তো দু একটা দেখে আমার ভালোই লেগেছে, আবার একটা দেখে আমার মন খুব খারাপই হয়ে গেছিল। এবং সেই পাঠশালাটি, ব্র্যাকের স্কুলটি, এক রুমের এক কক্ষের স্কুল। এটা হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের ওই যে প্রথম প্রজেক্ট গ্রাম, জোরবা গ্রাম, সেইটা আমার মাঝে মাঝে দেখার ইচ্ছা হয়। উনি এত কিছু করলেন, নিজের ওই গ্রামটার কি অবস্থা? গ্রামটার অবস্থা খুব খারাপ। এবং ঢুকতেই যে ব্র্যাকের স্কুলটা, আমি কয়েক বছর আগে গেছি, দেখি যে হেলে পড়ে যাচ্ছে, কেউ দেখে না। তো এই অভিজ্ঞতাটা ভালো হয়নি। তো যাই হোক, এখানে খুব সুন্দর সুন্দর কথাগুলো আছে, আমি দাগিয়ে দাগিয়ে পড়েছি। আমি বলবো যে আমি এই বিষয়ে একটুখানি জানবার সুযোগ পেলাম। তো আমি প্রথমে ওই অমর্ত্য সেনের ওইটা দিয়ে আবার শুরু করি, শহীদুল্লাহর মতো। সেটা হলো যে ভারতীয় শিক্ষা বিদেশে বহুল প্রশংসা পেয়ে থাকে, সুশিক্ষিত ভারতীয় ইত্যাদি। আমার ব্যাখ্যাটা হলো এইরকম, বিনায়ক এবং আকাশ আরও ভালো জানবেন। এই যে ভারতীয় বিদ্বানরা এখন পৃথিবীর সব জায়গায় বড় বড় পদ দখল করে নিচ্ছে, এটা একটা কারণ হলো এটা রপ্তানিমুখী শিক্ষা। আমাদের ইউনিভার্সিটি এডুকেশন সেই ব্রিটিশ আমল থেকেই, তখন ছিল ব্রিটিশ শাসকদের জন্য, এখন আমরা করি বিদেশের জন্য। এবং ভারতের সাথে বাংলাদেশও জুড়ে দেওয়া যায়। পৃথিবীর অন্যতম গরিব দেশ, কিন্তু আমেরিকা বা বিভিন্ন জায়গায় আমাদের শিক্ষকদের সংখ্যা খুব কম নয়। এটা এই জন্য যে ওই কাঠামোতে আমরা শিক্ষাটা দেই বিশ্ববিদ্যালয়ে। এতটাই যে আমি যখন ইউজিসি চেয়ারম্যান, কমনওয়েলথ স্কলারশিপের জন্য দরখাস্ত নিতাম, ইন্টারভিউ নিতাম, বুয়েটের কেউ আসতো না। তারা কমনওয়েলথ স্কলারশিপও নিতে উৎসাহী না, কারণ তারা গ্র্যাজুয়েশন পাওয়ার সাথে সাথে পরদিনই আমেরিকায় চলে যায়। হ্যাঁ, তখন আমি একটু আনাড়িভাবে বললাম যে তাহলে বুশ সাহেবের কাছে একটা চিঠি দিই, যে আমরা যে এদেরকে এরমভাবে 16 বছর পড়ালাম, তৈরি করলাম, তোমাকে একেবারে ফিনিশ প্রোডাক্ট দিয়ে দিলাম, তুমি তার বাজারে নিয়ে নিলা, এর জন্য আমার এত $1000 খরচ হয়, সেই টাকাটা দিয়ে দাও। পরে আমিরুল ইসলাম চৌধুরী ওই দিন আমাকে বললেন যে না, এইটা ভগবতীর থিওরি ডক্টর যে এই যে ব্রেন ড্রেনের একটা আমরা যে খরচাটা করলাম, যারা গ্রহণ করছো তারা খরচাটা দিয়ে দাও, অ্যাটলিস্ট এইটুক করো। কারণ আমাদের যারা এই বিদ্বান যারা যায় আমেরিকা বা উন্নত দেশে, তারা কিন্তু রেমিটেন্স পাঠায় না, বরং ধানমন্ডিতে বাড়ি থাকলে বাবার, ওইটা বিক্রি করে বাবা মাকে সহ নিয়ে চলে যায়। তো এই যে আমি এটা বলবো যে আমাদের এই যে রপ্তানিমুখী চিন্তা উচ্চশিক্ষায়, এটা কিছুটা ব্যাখ্যা দেয় অমর্ত্য সেনের। আর যেটা তিনি বলেছেন সেটাও ঠিক আছে। আর ওই যে ফার্স্ট বয়ের সিনড্রোম, এটা তো ছিলই, আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতাও ছিল। আমি মাঝে মাঝে এটা খুব ফিল করি, মজাও পাই। স্কুলে ফার্স্ট বয় ছিলাম, তারপরে আবার আরেকজন এসে বেদখল করে নিয়েছে, আবার ইউনিভার্সিটিতে এসে ফার্স্ট হওয়া শুরু করলাম। এটা আমার সাইকোলজিক্যালি সবসময় কাজ খোঁচা দেয়। যেহেতু আমি ফার্স্ট হয়েছিলাম, আমি একটা ফার্স্ট বয়ের মতো কিছু শেষ পর্যন্ত করতে পারি কিনা, এরকম একটা আমার মনে হয় এটা অনেক সময় হয়। তো ওই যে ফখরুদ্দিন সাহেবের বলা হয় না, সবসময় ফার্স্ট হয়ে হয়ে এবং শেষ পর্যন্ত কেয়ারটেকার চিফ হলেন। পারফরমেন্স কি সেটা পরের কথা। আর ওনার নাম কি, ওনার বন্ধু মির্জা আজিজ, আগাগোড়াই তার পিছনে সেকেন্ড হয়ে হয়ে আসতেন। আবদুল্লাহ আবু সাইদ একই ক্লাসের, ঢাকা কলেজ। তো এই ফার্স্ট বয় সিনড্রোম এরকম একটা থাকে। তো যাই হোক,
আমি এটা আমি কোনো রকমের সমালোচনা বা ওই রকমের মধ্যে যাব না, বিশ্লেষণ অতটা দরকার নেই আমার পক্ষ থেকে। অনেক জিনিস এখানে আছে যেটা পড়লে আমরা জানতে পারবো। এখন কাজী শহীদুল্লাহর বইটা পড়ার ইচ্ছা আছে, তাহলে আর একটু জানা যাবে। এটা একটা সময়ের একটা শিক্ষা ব্যবস্থার চমৎকার একটা উপস্থাপনা। খুব সংক্ষেপেই উনি করেছেন, 20 পৃষ্ঠা এমন কিছু নয় বিশাল এর মধ্যে। তো আমি যেটা বুঝি এইখান থেকে এখন আমরা কি শিক্ষাটা নেই সেই জিনিসটা। সুজা বলেছেন যে এই যে এতগুলো ধারা আমাদের এখন আছে, আমাদের শিক্ষামন্ত্রী বলেন 12টি বিভিন্ন ধারা চলছে, আর মোটা দাগে 4টি বা 5টি। এখন কি করবে এটা নিয়ে? এই যে আপনার তখনকার যে পাঠশালা, এখনকার কওমি মাদ্রাসা তো একই, হাজার হাজার কওমি মাদ্রাসা, লক্ষ লক্ষ ছাত্র। সেইখানে সরকারের কোনো রকমের কর্তৃত্ব নেই, তারা সরকারের কোনো পয়সাও নেয় না, ও দানে অনুদানে, বিদেশি দানে ইত্যাদিতে চলে। এই সম্বন্ধে আমার বিন্দুমাত্র ধারণা নাই, এর ভিতরে আমি কোনোদিন ঢুকিও নাই মাদ্রাসায়। তো বা এটা হলো কওমি। তারপরে যে আলিয়া মাদ্রাসা, সেগুলো আমাদের এইখানে যারা উপস্থিত আমার মনে হয় অনেকেই ভালো করে দেখেনও নাই, জানেনও না কি হয়, কারণ আমাদের ছেলেমেয়েরা তো সেখানে পড়ে না। আমাদের ছেলেমেয়েরা বাংলা নর্মাল যেটা স্ট্যান্ডার্ড স্কুল, সে গভর্নমেন্ট স্কুলে পড়ে বা প্রাইভেট স্কুলে পড়ে। আবার অনেকের যেটা শহীদুল্লাহ বললেন যে ইংরেজি মিডিয়ামে পড়ে। তো ওই ধারা তো এখনো চলছে। আমার খালি জানবার ইচ্ছা ছিল ওই সময়ে পাঠশালার সমান্তরাল প্যারালাল ফর্মাল ইনস্টিটিউশনটা কি ছিল। একটু আগে বোধহয় বললেন ওই যে স্কুল, পরে এসছে একটু, ওটা যেত একটু অভিজাত উচ্চ শ্রেণীরা, আর এটাতে যেত কিছুটা দরিদ্র সাধারণ লোক। এবং এটা ঠিকই ওই একেবারে প্রাথমিক স্কিলটা নেবার জন্যই মূলত যেত। যেন আমরাও পাঠশালায় পড়েছি, তারপরে তো হাই স্কুলে গেছি, তারপরে তো চলে এসেছি। কিন্তু আমাদের মধ্যে যারা গ্রামের দরিদ্র পরিবারের বাচ্চারা, তারা তো ওইখানেই শেষ, ওখানে আবার চাষবাস করে ইত্যাদি করে। এখন এই আমাদের কওমি মাদ্রাসার এরাও স্বাধীন প্রশাসনিকভাবে, তাদের বাচ্চারা কি করে, কোথায় যায়, এগুলো কিন্তু আমরা বেশি চিন্তা করি না। লক্ষ লক্ষ এখন ডাক দিলে তারা লাঠি সোটা নিয়ে, অস্ত্রশস্ত্র নিয়ে বেরিয়ে আসে ওই নাস্তিকদের বিরুদ্ধে। আর কি করে? তো এইগুলো তো বুঝতে হবে। মাদ্রাসা এডুকেশন কি দিচ্ছে আমাদেরকে এখন, অথবা ইংরেজি এডুকেশন কি দিচ্ছে? মেইন স্ট্রিম তো বাংলাটা ঠিক আছে, ইংলিশ মিডিয়াম এরা কি করছে? এরা তো সব রপ্তানিমুখী শিক্ষা। এবং এখন গিয়ে খোঁজ নেন ওই কি বলে শাহবাগ চত্বরে কোন ক্লাসের ছেলেমেয়েরা ওইখানে আসে। আমি দেখেছি ইংরেজি পড়ুয়া ছেলেমেয়েরাও আসে। এটা কি উত্তেজনা থেকে, কি ফিলিংস থেকে আসে, এটাও একটু অ্যানালিসিসের প্রয়োজন আছে। ব্যান্ড বাদকরাও আসে, হ্যাঁ, সবাই আসে। কি আনে তাদেরকে এখানে? তো শিক্ষার দূরবর্তী বা সুদূর প্রসারী প্রভাবগুলো কোনটাতে কীরকম? আর যারা বাংলা, এই যে মেইন স্ট্রিম বাংলায় যারা পড়াশোনা করে, বাংলা মিডিয়াম, সেইটাই তো মূল। তাদের ধ্যান ধারণা কি? তারাই তো দেশ চালাই, সিভিল সার্ভেন্ট হয়। ইংলিশ মিডিয়ামের কেউ সিভিল সার্ভিসে যায় না, কারণ বাংলা পরীক্ষা দিতে হয়, ও যাবেও না, এই বেতনে আসবেও না। তো এই জিনিসগুলো আসে। আরেকটা জিনিস হলো যে তাহলে এই যে এখন লেসনটা নেওয়া, এটা ভালো যে খুব রিল্যাক্সড, ফ্রি, খোলামেলা এক কক্ষের একটা স্কুল, একজন শিক্ষক সব কিছু পড়াচ্ছেন, একটা একেবারে মামুলি লেভেল পর্যন্ত পড়াতে পারেন। এবং সেটা আনন্দ ঘন হয় কিনা, একটা জিনিস আমাকে খুব পীড়া দিয়েছে, আমরা সবাই জানি, রহমান এটা চিহ্নিত করেছেন, যে গুরু কি করত, প্রচন্ড রকমের নিষ্ঠুর নির্মম শাস্তি দিত। এটা কি সমর্থন করেন? না করলে একটু হাইলাইট করতে হবে যে ওই স্কুলগুলোতে সবই হয়তো ভালো, কিন্তু এইরকম ভাবে প্রহার করা। আমি গভর্নমেন্ট স্কুলে ঢাকায় পড়তাম, হ্যাঁ, এখানে নবপুর স্কুলে ক্লাস 7-এ যখন আমরা পড়ি, আমাদের এক টিচার, বাংলার শিক্ষক, খুব ভালো, আমাদের অত্যন্ত প্রিয়,
তিনি হঠাৎ একজনের এক কথায় খুব রেগে গেলেন এবং তার উপরে একটা আস্ত বেত ভাঙলেন। এটা আবার প্রোটেস্ট করলো আমার সহপাঠী বর্তমানে ব্যারিস্টার মইনুল হোসেন, যে স্যার আপনি মার বাকি রাখেন না, আরেকটা বেত এনে তার উপরে এটা ভাঙলো। এটা হলো ঢাকা শহরে একটা সরকারি স্কুলে। তো ওই পাঠশালায় যদি এটা হয়, এখন তো অনেক বৈজ্ঞানিক বিশ্লেষণ হচ্ছে এই প্রহারে তার মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া এবং ব্যক্তিত্ব তৈরিতে কী ধরনের প্রভাব রাখে এগুলো দেখা। এবং এটা একটা জিনিস। আর ওই যে খোলামেলা পরিবেশে প্রকৃতির সাথে খেলতে খেলতে বড় হয়, মাস্টার যদি ভালো হন, গুরু যদি ভালো হন, তাহলে তো খুবই সুন্দর হয়। এখন তো পরিবেশ কোথায়, এই যে হাজার হাজার স্কুল ব্র্যাক যদি চালায়, কোথায়? বস্তির মধ্যে, একটা অন্ধকার ঘরের মধ্যে, মাটিতে, ঠিক আছে। সেই বাচ্চার কিন্তু খেলাধুলারও সুযোগ নাই, হাওয়া নেওয়ারও সুযোগ নাই, আলো পাওয়ারও সুযোগ নাই। এগুলো তো বাস্তব। এই ঢাকা শহরে 40 লক্ষ মানুষ বস্তিতে থাকে, তার মধ্যে 15-20 লক্ষ হলো শিশু। তাদের শিক্ষাটা কি হয়? তো যাই হোক, এখন মানে এই তো আমাদের দৃশ্য বদলে গেছে। এখনকার বাংলা, এটা একটু বলা দরকার। এই যে ব্রিটিশরা 200 বছর শাসন করে গেল, ইউনিভার্সিটি করলো 1857-এ 3টা, না? কলকাতা, মুম্বাই, বোম্বে আর মাদ্রাজ। সিপাহী বিদ্রোহ, একই সময়ে আবার বিশ্ববিদ্যালয় তৈরি হলো। কী জন্য? যেটা মমিন ভাই বললেন, যে ওদেরই সেবা দেওয়ার জন্য। খুব উচ্চমানের বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড অফ দি ইস্ট বলে আবার। তার মানে ওই মডেল ধরে করে। বাকি সব কি? 1947 সনে যখন ইন্ডিয়া পাকিস্তান হলো, এই বাংলাদেশ, পূর্ব পাকিস্তান, পূর্ব বাংলার শিক্ষিতের হার কত ছিল? লেস দেন 9%। 200 বছর আধুনিক শিক্ষা দিয়ে গেল, যাওয়ার সময় আমাকে 90% রেখে গেল অশিক্ষিত, নিরক্ষর, অশিক্ষিত না, নিরক্ষর। তো এই তো হলো আমার এই মডার্ন এডুকেশন তথা। বরং ওই যে পাঠশালার ওরা হয়তো স্বাক্ষর, ওদেরকে গণনায় আনলে একটু ভালোই হতো। তো ওরা তো আবার এখন সাক্ষরতা মাপে কীভাবে? টেকনিক্যালি সেন্সার যখন নেয়, লিখতে দিতে হবে, খবর কাগজটা পড়তে দিতে হবে, এইরকম মিনিমাম। এখন অঙ্ক ওই যে 3R বলে না, রিডিং, রাইটিং, এটসেট্রা, রিথমেটিক, ওকে। তো তিনটাও যদি জেনে আসে, সে কর্মক্ষেত্রে নামতে পারবে। তো এখন তো আমাদের কত পরীক্ষা দিচ্ছে? 13 লক্ষ দিল মাধ্যমিক, 10 লক্ষ আজকে থেকে, কালকে থেকে পরীক্ষা শুরু হবে উচ্চ মাধ্যমিক। 2টা মালদ্বীপ পপুলেশন আমার পরীক্ষা দিবে পরশুদিন ইন্টারমিডিয়েট। বিশাল ব্যাপার। এই জিনিসগুলো তো এখন সরকার দায়িত্ব নিয়েছে। ফ্রি কম্পালসারি এডুকেশন, প্রাইমারি এখন ক্লাস 8 পর্যন্ত নিয়ে যাবে। মেয়েদের শিক্ষা হয়ে গেছে একেবারে BA লেভেল পর্যন্ত ফ্রি পড়তে পারবে। এই যে রেভলিউশনগুলো হয়ে গেছে, এগুলো লেসন হিসাবে আসবে। আর মডার্নাইজেশনে হলো যে ওই যে মাদ্রাসা, ওদেরকে একটু মডার্নাইজ করা। রেভলিউশনারি কিছু করতে পারবেন না, তাহলে তো আগুন জ্বলে যাবে। অতএব ধীরে ধীরে, এবং ধীরে ধীরে করে যে কতদূর পার পাবে সেটাও বলা মুশকিল। আর শেষ পর্যন্ত বেশি পার পাওয়াও যায় না। রেভলিউশনারিও করতে পারি না, আবার ইনক্রিমেন্টালও হয় না। এখন সেখানে অঙ্ক, বিজ্ঞান ইত্যাদি শেখানো হয়, জাতীয় সঙ্গীত পরিবেশন করতে হয়, পতাকা উড়াতে হয়। এগুলো, এইসব জিনিস তো একদিনে হয় না। তো যাই হোক, তো আমার মনে হয় 5 মিনিটের বেশিও হয়ে গেছে। তো আমি আবার অভিনন্দন জানাবো, খুবই ভালো। আর বাংলা খুব সুন্দর, এত কঠিন, আবার মাঝে মধ্যে আমি হিসাব করতে পারি না। উনি অঙ্কগুলোও কথায় লিখেছেন, 1975, এত লম্বা করে লেখে। 1, 9, 7, 5 লিখলে কিন্তু সহজ হয়ে যায়। তো এটা হলো যে উনি বিশুদ্ধভাবে আমার খুঁজে খুঁজে বার করতে হয়েছে যে একটা ইমেজের ব্যাপার থাকে। তো ওই অঙ্কটা থাকলে ইমেজটা চট করে চলে আসে, ডেটগুলো বিশেষ করে উল্টে যায়। তো যাই হোক, সব মিলিয়ে খুব ভালো। আমি সত্যি সত্যি আপনাকে অভিনন্দন দেব। আমি অনেকখানি শিখেছি, এবং এখন তো আর আমার কোনো দায়িত্ব নাই যে অমুক স্কুলে যেতে হবে, অমুক ইউনিভার্সিটি ভিজিট করতে হবে। তো এটা পড়ার পরে আমার উৎসাহ বেড়েছে। আমি বস্তির স্কুলে যাই, অন্যান্য স্কুলে যাওয়ার তো সুযোগ পাই না। আর একটা হলো এই প্রসঙ্গে
যেহেতু ইউনিভার্সিটির কথা বলা হয়, এই আমি যখন ইউজিসির চেয়ারম্যান হলাম তার আগে আমি কোনোদিন কোনো অ্যাডমিনিস্ট্রেশনে ছিলাম না, কোনো ফ্যাকাল্টিরও ডিন না, ভাইস চ্যান্সেলর তো অনেক উপরে। তো যখন ইউজিসিতে আমাকে বসানো হলো, কিছুদিনের মধ্যে আমার মাথা ঘুরতে লাগলো যে কি কোথায় আসলাম। হ্যাঁ, পাবলিক ইউনিভার্সিটিতে এত দুর্নীতি, ভাইস চ্যান্সেলররা এত দুর্নীতিবাজ, এটা 2007, অবিশ্বাস্য। তারা যে কি পরিমাণ দুর্নীতিবাজ হতে পারেন চিন্তাও করা যায় না। বাড়ির মানে ভেজিটেবল কিনবেন সেটাও ইউনিভার্সিটির নামে। একটা ছোট্ট উদাহরণ, বাস্তব এগুলো, তিনি রিসিট পাঠিয়ে দিয়েছেন এরকম, এবং অ্যাপ্রুভড। উনি তো জানেন ওনার বিশ্ববিদ্যালয়ের কি দুরবস্থা, ইনিও ছিলেন ওইখানে। মানে চিন্তার বাইরে এগুলো। এক একটা হলো এই যে এখন যেন কি বার হয়েছে না, ডেস্টিনি আর কি যেন, হলমার্ক, কোনো অবস্থায় তাদের চেয়ে কম না। এটা হলো পাবলিক ইউনিভার্সিটি, গভর্নমেন্ট। গত আমলে শুনছি এই আমলেও নাকি এরকম অজস্র উদাহরণ। তো কি শিক্ষা আমরা নিচ্ছি পাচ্ছি। আর প্রাইভেট ইউনিভার্সিটি এটা বেশি না বলাই ভালো। খালি একটা বলি, এডুকেশন। আমি এক গ্রামে গেছি, যে কি ডিগ্রি আপনার ইত্যাদি, বিএড আছে কোত্থেকে করেছেন, অমুক ইউনিভার্সিটি থেকে, প্রাইভেট ইউনিভার্সিটি। আমি বললাম যে কিভাবে করলেন, আপনি কি ছুটি নিয়ে গেছেন? বলে না, ওইসব দরকার হয় না। আমি গেছি, 15,000 টাকা দিয়েছি, প্রথমে একদিন, শেষে একদিন সার্টিফিকেটটা নিয়ে চলে এসেছি। কারণ এই বিএডটা না হলে তার ওখানে চাকরিটা পদোন্নতি হবে না এবং থাকবেও না। এই যে ব্যবসাটা চলছে, এগুলো হলো একেবারে বাস্তব। এখন এদের এক একটা ইউনিভার্সিটি স্টুডেন্টের সংখ্যা 8, 10, 20,000 টাকা ইত্যাদি ইত্যাদি, 20,000 তাদের ছাত্র সংখ্যা। এবং ওখানে আমাদের পাবলিক ইউনিভার্সিটির স্বনামধন্য অধ্যাপকরা গিয়ে পার্ট টাইম করেন। একজন স্বনামধন্য অধ্যাপক একটা ইউনিভার্সিটির, এরকম সুনাম নেই এরকম একটা ইউনিভার্সিটির উপাচার্য ছিলেন, তাকে আবার ছেড়েও দিলেন। আমি বললাম আপনি গেলেন কেন সেখানে? পয়সা দিয়েছে। তার স্ত্রীও সেইখানে অধ্যাপনা করেন, আপনি কেন এইখানে? পয়সা দেয়। এরা দুজনেই ঢাকা ইউনিভার্সিটি খুব নামজাদা শিক্ষক। তো যাব কোথায় আমরা? তো এখন এই পাঠশালার থেকে যতটুকু পারি আমরা যদি শিক্ষা নিতে পারি, একজন ভালো শিক্ষক, ভালো পরিবেশ, খোলামেলা, মুক্ত, এগুলো ধরে, আর মারপিট যেন না করে, এটা। তো ধন্যবাদ। প্রফেসর নজরুল ইসলামের কথা শেষ হলো। তো এখন সঞ্জীব চন্দ্রের একটা বইয়ের মধ্যে একটা লাইন আছে যে কেহ শুনুক বা না শুনুক, বৃদ্ধ গল্প করে। তো আমাদের বৃদ্ধদের চ্যাপ্টার মোটামুটি শেষ। এখন এই চুলের বৃদ্ধ ছাড়া আর কোনো বৃদ্ধ অবশিষ্ট নেই। তো 5 মিনিটই, হ্যাঁ 5 মিনিটই। তো ঠিক আছে, রামেন্দ্র মজুমদার, যুবক। ধন্যবাদ শ্রদ্ধেয় সভাপতি এবং সুধী মণ্ডলী। আমার তরুণ বন্ধু রহমান চৌধুরীর সঙ্গে আমার বেশিরভাগ সময় মতের মিল হয় না, কিন্তু তার পাণ্ডিত্যকে আমি সমীহ করি। এবং নজরুল সাহেব যে বললেন যে তার কঠিন কঠিন বাংলায় একবারে দেখলেই ভয় লাগে। যাই হোক, আজকে এখানে আসলে এই বিষয়ে আমার কোনো ধারণা নেই, কিন্তু শোনার জন্য এসেছি এবং পাঠশালা সম্পর্কে পুরোটা পড়লে আরো জানতে পারবো, কিন্তু তার প্রারম্ভিক বক্তব্যে যেটা বুঝতে পেরেছি। আমাদের ছোটবেলার কথা যেটা মনে পড়ে, আমি একটু বর্ধিষ্ণু গ্রাম, থানা শহরে মানুষ, সেখানে আমাদের পাঠশালার অস্তিত্ব ছিল না। আমাদের বাড়ির পাশে স্কুলেই পড়ার সুযোগ হয়েছে। তবে তখন থেকে এ পর্যন্ত যা দেখছি যে প্রাথমিক শিক্ষার মান যে খুব একটা উঁচু ছিল সেটা আমার কাছে মনে হচ্ছে না। আমি যখন 1965-তে প্রথম একটা কলেজে শিক্ষকতা করতে যাই, তখন সেখানে ডিগ্রি পরীক্ষার সময় খাতার উপরে ইংলিশ মিডিয়াম বা বেঙ্গলি মিডিয়াম লিখতে হতো। শতকরা 90% ছেলে মিডিয়াম বানান ভুল লিখবে, আবার অনেকে বেঙ্গলি বানানো ভুল লেখে,
এই হচ্ছে শিক্ষার মান ডিগ্রি। সেদিন টেলিভিশনে দেখছিলাম কোনো একটা দিবসে ক্লাস 5-এ গিয়ে টেলিভিশনের প্রতিবেদক একটা বই দেখিয়ে ছেলেকে জিজ্ঞেস করছে ইংরেজি ক্লাসে, যে এটার ইংরেজি কি বই, আসলে কিছুই পারছে না। সুতরাং এরা প্রতি বছর 1-এর পরে 2, 3, 4 উঠে যাচ্ছে, কিন্তু কি শিখছে সেটা খুবই প্রশ্ন। যেটা সবাই বললেন যে শিক্ষকের অভাব, আসলে সেই শিক্ষক নেই বলে আজকে প্রাথমিক শিক্ষা বলুন বা উচ্চ মাধ্যমিক শিক্ষা বলুন, সেই শিক্ষার যে অবনতি সেটা হয়েছে। আমাদের মনে আছে যে আমাদের স্কুলে এমন সব শিক্ষকের আমরা সাহচর্য পেয়েছিলাম যারা সত্যিকার অর্থে পড়াবার একটা বিশেষ কায়দা ছিল, তাদের অঙ্ক বা সংস্কৃতের মতো কঠিন বিষয় খুব সুন্দর করে পড়াতে পারতেন। এবং আমার মনে আছে যে আমার এক গৃহ শিক্ষক ছিলেন যিনি মাত্র ইন্টারমিডিয়েট পাস ছিলেন, কিন্তু কি চমৎকার ইংরেজি তিনি শেখাতেন, এবং যেই তার কাছ থেকে মূলত ইংরেজির ভিত্তি আমাদের তৈরি হয়েছে। পাঠশালা, বাংলার পাঠশালা শিক্ষার ধ্বংস সাধন না করলেও কালের বিবর্তনে এটা অবশ্যই ধ্বংস হয়ে যেত, সেটা তো আমাদের মানতে হবে। তবে সেই সময় পাঠশালা খুব আনন্দঘন পরিবেশ ছিল কিনা আমার জানা নেই, আমার মনে হয় তার উল্টোটাই হতে পারত, যে একটা ভীতিকর অবস্থা ছিল। কিন্তু সবার যে প্রবেশাধিকার ছিল, এবং একটা প্রশ্ন উঠেছে যে সবাই যেতে পারত, কিন্তু কতজন যেত সেটা যদি আমরা জানতে পারি, এবং হিন্দু মুসলমানের অনুপাতটা কি ছিল, কেন যেত না মুসলমানরা যদি যাওয়ার ব্যাপার থাকতো, এইসব ব্যাপার আছে। তবে আমি মনে করি যে সবাই যাতে যেতে পারে, আজকাল প্রাথমিক বিদ্যালয়েও তো সবাই যেতে পারে, ইচ্ছে করলেই যেতে পারে, কিন্তু সেখানে লেখাপড়া হয় না। কারণ যেই শিক্ষক আমি দেই, যেই বেতন দেই, তাতে অনেক উৎসাহী হয় না, যোগ্য শিক্ষক পাওয়া যায় না। ইদানিং অনেক কড়াকড়ি হচ্ছে, কিন্তু এর আগে প্রাথমিক শিক্ষক নিয়োগের ব্যাপারে প্রচুর দুর্নীতি হতো এবং লক্ষ টাকা পর্যন্ত ঘুষ দেওয়া হতো একটা প্রাথমিক বিদ্যালয়ের চাকরির জন্য, যেটা খুব অবাক করে। আরো বেশি চিন্তা করুন এবার, মানে কি এটা দিতে হতো। সেদিন এক ভদ্রলোক গল্প করছিলেন যে এক নেতা এসছে ওই দলের নেতার কাছে, এমপি সাহেবের কাছে, যে আমাকে ওই স্কুলে একটা ইয়ে করে দেন, মেম্বার করে দেন। তো বলছে কেন, তোমাকে তো এটাতে দিয়েছি। বলে না, ওইটার মধ্যে 2টা ইয়ে আছে, নিয়োগ আছে, ওইটাতে দেন। তার মানে শিক্ষক নিয়োগ থাকলে ওইখানে একটু সে বাণিজ্য করতে পারবে। আমি এক স্কুলের, আমার গ্রামের স্কুলের আমি সভাপতি, তো আমি চেষ্টা করি, আমি এই যে যারা ইয়ে আছে, মেম্বার আছে, তাদেরকে কঠোরভাবে বলি যে আপনারা মিটিং ছাড়া স্কুলে যাবেন না। তারা প্রতিদিন কোনো কাজ নেই গিয়ে হেডমাস্টার এখানে বসে থাকে, সুযোগ পেলেই একটা টাকা ইয়ে নেওয়ার চেষ্টা করে। সুতরাং এই হচ্ছে অবস্থা। আমরা পাঠশালা শিক্ষার থেকে যেটা লেসন যেটা বলি, যে আমাদের কি করে আনন্দময় পরিবেশে আমাদের প্রাথমিক শিক্ষাটা করা যায়, সেটা যদি আমরা বার করতে পারি, এবং এখন যে অবস্থা হয়েছে শিক্ষার মান, সেটা কি করে আমরা বাড়াতে পারি। সরকার প্রচুর সহায়তা দিচ্ছে, কিন্তু সেটা তো আজকাল অনেক স্কুলের দালান কোঠা হচ্ছে, কিন্তু দালান কোঠার ভেতরে কি চর্চাটা হচ্ছে সেটাই আমাদের বারে বারে ব্যথিত করে। সুতরাং আজকে মনে হয় যে আমাদের সবার যে আরেকটা হচ্ছে যে আমরা শিক্ষাটা তো জ্ঞানার্জনের জন্য নয়, সেটা অবশ্যই আমার কর্মসংস্থানের জন্য, আমার যে চাকরি করে খাবো বা বিদেশে যাব সেটার উপর নির্ভরশীল হয়ে গেছে। সেইখানেই একটা বিপদ হয়েছে। তবে সেই বিপদ কাটিয়েও মোটামুটি আজকের যুগের সঙ্গে তাল মিলিয়ে কিভাবে আমার প্রাথমিক শিক্ষাটা সুন্দর করা যায়, সেটাই আমাদের সকলের চেষ্টা হওয়া উচিত। ধন্যবাদ। রামেন্দু মজুমদার ঠিক তরুণ নন, সেই জন্য 5 মিনিট অনেকটা পার হয়ে যাওয়ার পরও আমি নীরব ছিলাম, কিন্তু এর পরে থেকে লৌহ কঠিন নিয়ন্ত্রণ শুরু হবে। তো সুতরাং ফারা কবির ইতিমধ্যে এত্তেলা দিয়েছেন, যেরকম
তাকে দিতেই হবে এখন। তো যা হোক, আপনি অর্ধেক এর আগে বলেছেন, সুতরাং আপনার 3 মিনিট। তাও তো স্যার অনেক দেরি, অনেক ধন্যবাদ আবু সাইদ স্যারকে, সভাপতিকে। 3 মিনিট। পাঠশালার সম্বন্ধে আপনার পেপার পড়ে অনেক ইনফরমেশন পেয়েছি। আমার আগে যিনি বক্তারা বলেছেন যে আপনার যে দ্বিতীয় অংশটা সেটা আসলে পুরোপুরি উঠে আসেনি কেন, বাট পাঠশালার সম্বন্ধে যে ইনফরমেশনটা পেয়ে খুব ভালো লাগলো, কারণ আমার জীবনের প্রথম পাঠশালা 68-এ সিউড়িতে আমার নানা বাড়িতে গিয়ে, এবং ওই পাঠশালা ছিল এক্স্যাক্টলি আইডিয়াল মডেল অফ পাঠশালা। আমার মামা ওখানে থাকতেন, উনি এসে স্কুলটা শুরু করতেন, ছেলেমেয়েদের ডাক দিতেন, ওরা দৌড়াইয়ে আসতো, আবার 9:30-টার দিকে মামি ডাকতেন, ভাত রান্না হয়ে গেছে আসো, মামাও চলে যেতেন, ছেলেমেয়েরাও চলে যেত, আবার বিকালে আসতো। তো একটু আমার কাছে এটা মনে হয়েছিল যে এটা পিকনিক খেলা। এটা ছিল আমার জীবনের প্রথম পাঠশালা, কেন আমি তো পাঠশালায় পড়িনি। আর এরপরে মত্তব দেখেছি, এরপরে চরমন্তাজে সালেয়া চাচির পাঠশালা এবং স্কুল দেখেছি, যিনি নিজে 70-71-এর যে ঝড় হয়েছিল তখন ওনারা ওই চরমন্তাজে আসেন, এবং উনি নিজে ক্লাস 3ও পাশ করতে পারেননি, কিন্তু ওনার জীবনে একটা এজেন্ডা, শিক্ষা শিক্ষা এবং শিক্ষা, এবং উনি সেখানে প্রাইমারি স্কুল করে ছেড়েছেন এবং আজকে ওনার গভর্নমেন্ট রেজিস্ট্রেশন করিয়েছেন। সো সেই ধরনের মানুষও বাংলাদেশে অনেক আছে। আপনি বলেছিলেন আপনার পেপারে যে মানে শুরুতে যে আপনার ওই 2200 স্কুল বা স্কুলের পরে বাচ্চাদেরকে কিভাবে সাহায্য করা যায়, কেন আমাদের দেশে বেশিরভাগ যারা দারিদ্র্য সীমারেখার নিচে, বা তারা সবাই তাদের বাবা মারা হয়তো নিজেরাই অক্ষর পরিচিতি নাই বা নানা ধরনের সমস্যা, যে জন্য সাপোর্ট করতে পারছেন না। এই ধরনের কিছু কিছু প্রকল্প বেসরকারি প্রতিষ্ঠানদের আছে যারা চাইল্ড সেন্টার বা এই ধরনের জায়গায় কাজ করতে চেষ্টা করে। তো আমাকে যেহেতু 3 মিনিট দেওয়া আছে, আমি বলবো যে আপনার পেপারের শেষে আমি বুঝতে পারিনি যে আপনি আসলে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন। আপনি কি চাচ্ছেন যে আমরা আবার পাঠশালার পদ্ধতিতে লিবারেল প্রোগ্রেসিভ এডুকেশনে ফিরে যাই? সেটার জন্য কি পাঠশালা যে মডেলটা ছিল, নাকি আসলে যেই ক্যারিকুলাম যেই ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে সেখানে আমরা এটা ইন্ট্রোডিউস করতে পারি কিনা? কিন্তু পাঠশালা নিয়ে এখন রোম্যান্টিসাইজ করলে, আমি যেসব গ্রামে কাজ করি তাদেরকে যদি আমি পাঠশালা বলি, আপনি তো বলবেন আপনি তো ভালো শিক্ষা পেয়ে গেছেন, কিন্তু আমার ছেলেকে আমি কিন্তু ওখানে কিন্ডার গার্ডেনে দিব। কিন্ডার গার্ডেনে ইন্টারমিডিয়েট ফেল একটা ছেলে কিন্ডার গার্ডেন চালাচ্ছে, সে আসলে কিন্ডার গার্ডেন কি, সেখানে ইংরেজি শিক্ষা দিচ্ছে কি না জানি না, কিন্তু সেই পরিবারের নারী যিনি, তার সঙ্গে যখন আমি কথা বললাম, বলে আমার স্বামী মিডল ইস্ট থেকে বলেছে আমি টাকা পাঠাচ্ছি আমার সন্তানকে ইংরেজি স্কুলে দিবে। কেন? আমি কিন্তু কাগজটা পড়তে পারি নাই, আমাকে কিন্তু যে কন্ট্রাক্টটা দিছে আমি পড়তে পারি নাই, আমাকে চিট করছে, আমার বাচ্চা যেন এটা না হয়। আর দিস ইজ দ্য কি টু মুভ আপ দ্য ক্লাস। আপনি যতই বলেন, সে মনে করছে যে আমি যদি ইংরেজি শিক্ষা নিতে পারি, আমি যে প্রোগ্রেসিভ লিবারেল বাংলা শিক্ষার কথা বলছি তার কাছে এটার কোনো অ্যাট্রাকশন নাই, কেন আমরা এই ডিসকোর্সটা সেল করতে পারি নাই, এবং সেই জায়গায় কিন্তু অনেক বেশি কাজ করতে হবে। সেই জন্য আপনার পেপার থেকে যদি কোনো ইন্ডিকেশন থাকে যে আমরা কিভাবে ওই জায়গায় নিতে পারি। আমাকে একটা ইঞ্জিনিয়ারিং পড়ে ছেলে জিজ্ঞেস করছে যে আপনার ছেলেমেয়েরা কি পড়ে? আমি যে আমার ছেলে পলিটিক্যাল ফিলসফি একজন পড়ে, একজন লিটারেচার পড়ে। ইঞ্জিনিয়ার ডাক্তার পড়ে নাই, তাহলে ওদের হবে কি? 22-year-old ছেলে has bought into the entire liberal capitalist যে ড্রিম, যে আমি BBA MBA তারপরে চাকরি, তারপরে গাড়ি, তারপরে ওখান থেকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো কি করে? সো আমার মনে হয় যে এই আর্গুমেন্টটা আপনার এখানে খুব বেশি আসেনি, আসতে পারে হয়তো আপনি ভবিষ্যতে আনবেন, যে কিভাবে লিবারেল প্রোগ্রেসিভ এনলাইটনিং এডুকেশন দেওয়া যায়। এডুকেশন তো এখনো হলো যে অনার্স পড়তে আসে, আমি জানি যে আমাদের যে পরীক্ষার সময় যে পেপারগুলো সার্কুলেট করেছিলাম বা নিয়ে গেছে সেগুলো এখনো ঘুরছে, এবং 5টা প্রশ্ন গত বছর এসছে, এই 5টা বাদ দিয়ে এর আগের বছর যে 5টা প্রশ্ন এসছে সেটা পড়বো। ইন্টারমিডিয়েট পড়তে গিয়ে আমাদেরকে শাহ স্যার বলছে, স্যার আমার অঙ্ক মিলছে না, কোন পৃষ্ঠা কোন এক্সারসাইজ? আমি স্যার ওটা কেমন করে মিলছে না বলে দিলেন। আমরা আপনি জানলেন কি করে? বলে এই সেম কারিকুলাম তো গত 25 বছর ধরে পড়াচ্ছি। এনিওয়ে, আমরা যে জায়গা থেকে কাজ করতে চাচ্ছি সেখানে হলো এডুকেশন নিয়ে বলা হয় পলিটিক্যাল ইনভেস্টমেন্ট নাই, এডুকেশন ফাইন্যান্সিংয়ে যথেষ্ট টাকা নাই,
ট্রেনিং কোয়ালিটি অফ টিচার্স ইজ এ সিরিয়াস প্রবলেম। আর সবচেয়ে বড় প্রবলেম হবে, আমি যতগুলো স্কুলে কাজ করেছি 250 ছাত্রছাত্রীর জন্য 4 জন টিচার ঘন্টা বাজান, অ্যাডমিনিস্ট্রেশন করেন, ভিজিটর আসলে, ইন্সপেক্টর আসলে দৌড়ায় চলে যান। তাছাড়া আপনি যদি দেখেন যেখানে নদী ভাঙ্গন আছে, চর আছে, সেখানে ওদের স্কুলগুলো বিকামস শেল্টার, বছরের পর বছর অনেক মাস হারিয়ে যায়। So, অনেকগুলো জিনিসকে কিন্তু আমাদের চিন্তা করতে হবে। আর লাস্টে যেটা আমরা অ্যাডভোকেসি করছি সেটা হলো যে রাইট টু এডুকেশন। আমরা মনে করি যে সংবিধানে এখনো দিস ইজ নট আ ফান্ডামেন্টাল রাইট। এই জায়গায় আমাদের কাজ করতে হবে, যেটা আমরা দেখেছি ইন্ডিয়া হ্যাজ ম্যানেজড। বাংলাদেশের সমস্যা হচ্ছে যে আমাদের যারা লেজিসলেটার্স ওরা ভাবেন রাইট টু এডুকেশন হলে প্রত্যেকটা বাচ্চাকে, তো এমনি কম্পালসারি এডুকেশন কিন্তু আছে, এখানে একটা কন্ট্রাডিকশন আছে। ওনাদের রাইট টু এডুকেশন বললে মানছে না, কিন্তু কম্পালসারি এডুকেশন আপ টু ক্লাস 8 আছে। এখানে আমার মনে হয় আমাদের সবাইকে কাজ করতে হবে। ধন্যবাদ। যা হোক, সবার অনেকের করতালি আপনি পেলেন, কিন্তু সময় 8 মিনিট গেছে। তো এখন বিনায়ক সেন, ডক্টর বিনায়ক সেনের কাছ থেকে শুনি, তারপর আকাশ, এম আকাশের কাছ থেকে শুনবো। আকাশ ভাইয়ের অনুমতি নিও। না, যে অর্ডারে হচ্ছে সেই অর্ডারটা আমি মেনটেন করতে যাচ্ছিলাম। জি, দুটো প্লাস পয়েন্ট আমি দেখি এই পেপারটার। একটা হচ্ছে যে এই অ্যাংলিসিস্ট এবং ওরিয়েন্টালিস্টদের মধ্যে যে ডিবেটে শেষ পর্যন্ত পাঠশালার বিষয়টা হারায় গেল, সেটা রহমান চৌধুরী মেনশন করেছেন, অত আরও হাইলাইট করতে পারতেন। কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ যখন আমরা জানি যে হেস্টিংস থেকে শুরু করে যারা ওরিয়েন্টালিস্ট ছিলেন, উইলসন পর্যন্ত, জন স্টুয়ার্ট মিলো এটা দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছিলেন, লিখেও ছিলেন 1836-এর তার ডিসপ্যাচ, যেটা উনি শেষ পর্যন্ত সেন্ড করেন না, এখন অবশ্য ইন্ডিয়া হাউসের সুবাদে সেটা পাবলিশড হয়েছে। তো দেখা যাচ্ছে উনিও ছিলেন ওরিয়েন্টালিস্টদের পক্ষে। ইংলিশিস্টরা অবভিয়াসলি ম্যাকলে আসার পরে, কিন্তু তার আগের থেকে রামমোহন রায় এবং তার আগের থেকে সেসব চলছিল, কিন্তু এরা কেউই ঠিক এই যে পাঠশালার বিষয়টাকে সেইভাবে খুব বড় করে আনেননি। এমনকি রামকমল সেনরাও যখন বলতেন, তারা আসলে এক্স্যাক্টলি কি বোঝাতেন উইলসন সাহেবের সাথে আলোচনায়, সেটা পাঠশালা নাকি মক্তব এবং টোল, সেই জায়গাগুলো খুব পরিষ্কার ছিল না। দ্বিতীয় যে পয়েন্টটা আমার কাছে ভালো লেগেছে, যে শেষ পর্যন্ত উনি রিলেট করেছেন ব্র্যাকের নন ফর্মাল প্রাইমারি এডুকেশন বা এইরকম একটা যে স্ট্রাকচার থাকা দরকার। কেননা যদি আমরা আসলে গরিব মানুষদের, সাধারণ জনগোষ্ঠীর মধ্যে কিছুটা হলেও অক্ষর জ্ঞান এবং ভাষা জ্ঞান এবং কিছুটা সংখ্যা জ্ঞান ছড়িয়ে দিতে চাই, তাহলে যেহেতু এটা সাদা চুইয়ে পড়া পদ্ধতিতে হচ্ছে না, তাহলে তো অন্তত একটা বেসিক মিনিমাম ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে। এবং সেই বোধ থেকে আবেদ ভাইরা যখন এটা শুরু করেন নন ফর্মাল প্রাইমারি এডুকেশন, এবং সেইটার আরও গ্রেটার এক্সপেনশন হচ্ছে। এবং বাংলাদেশেরও বোধহয় যে প্রোগ্রেসটা হয়েছে গত 15-20 বছরে হিউম্যান ডেভেলপমেন্টে, তার ক্ষেত্রে আপনি খুব ভালো করে দেখবেন যে নন ফর্মাল প্রাইমারি এডুকেশন সেটার একটা ভূমিকা আছে। এখন যেগুলো মিসিং পয়েন্টস স্যার বলে দিয়েছেন যে 5 মিনিট আমার মনে শেষ হয়ে গেছে, যাই হোক আমি জাস্ট মিসিং পয়েন্টটা লিস্ট করি। একটা বড় সমস্যা যেটা এই প্রবন্ধে আলোচনা হয় নাই, সেটা হচ্ছে যে আমরা শুধু বেঙ্গল দেখলে ঠিক বুঝতে পারি না আসলে অন্যান্য প্রভিন্সের সাথে না কম্পেয়ার করলে, সেই জায়গাটা একটা বিষয়। বিশেষ করে আপনি যখন পার্মানেন্টলি সেটেল বেঙ্গলে আলোচনা করছেন, আপনাকে রায়তবাড়ি সেটেলমেন্টে কি হচ্ছে এডুকেশন সিস্টেমে, সেটা আপনাকে আনতে হবে। এবং আনলে তখন দেখবেন দুটো বিষয়, যেটা আপনার প্রবন্ধের মধ্যেও আছে কিন্তু আরো খোলাসা হতো। একটা হচ্ছে এই যে বারে বারে বলা হচ্ছে টাকা নাই, টাকা নাই, টাকা আসবে কোথার থেকে? কারণ এই পার্মানেন্ট সেটেলমেন্ট বেঙ্গলে তো রেভিনিউ, তো লং টার্ম রেভিনিউ ওয়াজ ডিক্লাইনিং ইন রিয়েল টার্মস, সেটা ওয়ান। তো তারা টাকা পাবে কোথার থেকে? সেস টেস, রোড সেস, এডুকেশন সেস, যেটা 1870s-এর দিকে শুরু হয়েছে, সেটা কিছুটা ওটা, এবং সেটা পরে আর ওই পার্মানেন্ট সেটেলমেন্টের লয়ের কারণে আর প্রবর্তন করা যায়নি। দ্বিতীয়ত হচ্ছে পার্মানেন্ট সেটেলমেন্ট যেটা সেকেন্ড চ্যানেল, যেখানে প্রাইভেট ইনিশিয়েটিভে এডুকেশন করা হয়েছে দক্ষিণ ভারত এবং অন্যত্র, সেইটা বাংলায় হয়নি। তার কারণ হচ্ছে যে জমিদার
জমিদার এবং তার মধ্যস্বত্বভোগী যে 32 ইন্টারমিডিয়ারি তপন রায়চৌধুরী বলছেন বাকেরগঞ্জের রিপোর্টের ভিত্তিতে, এরা তো আর ইন্টারেস্টেড ছিল না টু ইনভেস্ট ইন প্রাইভেট এডুকেশন। এবং আমেরিকান ইকোনমিক রিভিউতে একটা অভিজিৎ ব্যানার্জি এস্থার ডাফলোর একটা লেখা আছে যেখানে তারা দেখিয়েছেন, অবশ্য পাঠশালা নিয়ে আলোচনা করেনি, তারা দেখিয়েছেন যে লং টার্ম ইনভেস্টমেন্ট ইন এডুকেশন কম হয়েছে ইন পার্মানেন্টলি সেটেল বেঙ্গল কম্পেয়ার টু রায়তবাড়ি সেটেলমেন্ট ইন সাউথ ইন্ডিয়া। সো এখানে আমি যেটা বলতে চাচ্ছি, এডুকেশনে যা ঘটছে তার সোশ্যাল ডায়নামিক্সের একটা রিফ্লেকশন মাত্র। হ্যাঁ, এবং সেটা দ্বারা আপনি অনেকখানি ব্যাখ্যা করতে পারেন যে ল্যান্ড সেটেলমেন্ট অ্যান্ড চয়েস অফ অ্যান্ড ফর্ম অফ এডুকেশন কিভাবে রিলেটেড। দ্বিতীয় যে পয়েন্টটা, যেটা আমার মনে হয় রবীন্দ্র অলরেডি বলেছেন, যে ডিমান্ডের বিষয়টা শুধু সাপ্লাইয়ের বিষয় নয়, যে ব্রিটিশরা করছে না, ব্রিটিশরা চাচ্ছে, সেটা শুধু নয়। ডিমান্ড ফর ইনসেন্টিভটাও তো থাকতে হবে আমাকে, টু গেট ইনটু সেই ইনসেন্টিভ স্ট্রাকচারটাও চেঞ্জ হয়ে যাচ্ছিল যখন থেকে নন কমার্শিয়াল অকুপেশনসগুলো হয়ে গেল মেইন স্টে অফ দ্য মিডল ক্লাস, তখন এটা চেঞ্জ হয়ে যাচ্ছিল। এবং সেই কারণে রেসপন্ডও করেছে এই ক্লাসটা, যেন আমরা এখন ইংরেজি, এবং যদি 1840s ওই লটা হয় তাহলে তো অবশ্যই সেই দিকেই যাবে। ফলে কোনোভাবেই পাঠশালাকে আর বোথ ফ্রম দ্য সাপ্লাই সাইড, অর্থাৎ জমিনদাররা ইন্টারেস্টেড ছিল না এবং রেভিনিউ কমে যাচ্ছিল, অ্যান্ড ফ্রম দ্য ডিমান্ড সাইড, যেখান থেকে আমার কোনো ইনসেন্টিভ নাই টু গেট এডুকেটেড ইন পাঠশালা ওর ভার্নাকুলার সিস্টেমে, সেটা তো হবেই। সময়টাকেও, থার্ড পয়েন্ট, সময়টাকেও কিছুটা মূল্য দিতে হবে। আপনি দেখুন 1832 এর রিফর্ম অ্যাক্ট এবং এই হওয়ার পরও ইভেন খোদ ইংল্যান্ডেও, মানে স্কটল্যান্ডের কথা, কারণ স্কটিশ এনলাইটেনমেন্ট ওয়াজ ডিফারেন্ট, হ্যাঁ, কিন্তু জেনারেলি ইংল্যান্ড এবং ওয়েলসে কিন্তু তখনও পর্যন্ত সেরকম কোনো সিস্টেম হয় না। এবং 1870 ফস্টার অ্যাক্টের আগে সেরকম কোনো এলিমেন্টারি এডুকেশনের উপরে কোনো জোর দেওয়া হয় না, এবং 1880-তে সেই এলিমেন্টারি এডুকেশন কম্পালসারি অ্যাক্ট হয় ইভেন ইন ইংল্যান্ডে। সুতরাং যেখানে ডিসকোর্সটা ইভেন ইন মেট্রোপলিসে চলছিল একটা অন্য ধারায়, আমরা এখানে আশা করতে পারি না 1830s-এ 40s-এ 50s-এ ওই যারা কিনা ব্রিটিশ এখানে অন্তত কোম্পানি যতদিন ছিল 1858 পর্যন্ত, তো তারা খুব একটা উৎসাহী হবেন, কারণ ওটা খোদ ব্রিটেনে এই সিস্টেমটা চালু হয়নি। এবং কিছু যেটা হয়েছে, এবং মার্কস অ্যাঙ্গেলস এটা নিয়ে হাসাহাসি করেছে, অ্যাঙ্গেলসের কন্ডিশন অফ ওয়ার্কিং ক্লাস ইন ইংল্যান্ডে উনি বলছেন এই সমস্ত স্কুল যেখানে আফটার আওয়ারে ফ্যাক্টরি ওনারদের বলা হতো তাদেরকে স্কুল শিক্ষা দেওয়ার জন্য, তো ওই ছিল পর্যায়টা আর কি। সুতরাং সময়টাকেও কিছুটা মূল্য দিতে হবে। আর সবশেষের যে একটা পয়েন্ট, যেটা আমার মনে হয় যে পাঠশালার ইমেজটা যেটা আপনি তৈরি করেছেন এখানে, যেটা অনেকটা মনে হতে পারে, এটা ভুল হতে পারে, কিন্তু অনেকটা মনে হতে পারে যে আপনি যেটা ফারা কবিরও বললেন আর অনেকেই বলেছেন, ইমপ্লিকেশনসটা কি আলোচনাটা, যে তাতে একটা মনে হতে পারে যে আমরা বোধহয় কি গোয়িং ব্যাক টু দ্য গোল্ডেন এজ কাইন্ড অফ, গোল্ডেন বাংলা পাঠশালা, ওই রকম একটা বিষয়। সেটা বোধহয় আপনার অভিপ্রেত না, আপনি চাচ্ছিলেন একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা থাকুক, একটা নতুন, যখন একটা উচ্চশিক্ষাও থাকবে এবং এই স্ট্রাকচারটাও থাকবে। এবং বঙ্কিমচন্দ্রের আপনি যথার্থভাবে উল্লেখ করেছেন, আমি খুব খুশি হলাম যে আপনি ওই লেখাটা আপনি উল্লেখ করেছেন, কারণ বঙ্কিমচন্দ্রের চিন্তা ক্যাম্বেল মারা যাওয়ার পরে সে যে লেখাটা লিখলো, মারা যাওয়া না, সরে যাওয়ার পরে সে যে লেখাটা লিখলো, সে বলল যে গ্রে সাহেব দোষ শূন্য এবং গুণ শূন্য, সেই জন্য ওনার সম্পর্কে বিশেষ কিছু বলিবার নাই। কিন্তু ক্যাম্বেল খুব রেসিস্ট ছিলেন, হ্যাঁ, উনি পছন্দ করতেন না আমাদেরকে, এবং সেই বঙ্কিম ওই লেখাতে খুব তীব্রভাবে বলেছে। কিন্তু একটা বিষয় ক্যাম্বেল ওয়াজ রাইট, যে তিনি এই পুরো টাকাটা উচ্চ ধনীদের শিক্ষাতে ব্যয় করতে উৎসাহী ছিলেন না, তিনি চেয়েছিলেন গরিবরা শিক্ষা পাক। এবং আপনি যে যথার্থভাবে সেইটার উল্লেখ করেছেন, এখন সেই প্রশ্নে আপনি যে টেনশনটা তৈরি করেছেন লেখা, যেটা রিজলভ করেন নাই, যেটা আপনি বারবার বলছেন যে স্কুল সিস্টেমের প্রাইমারি এডুকেশনের চাইতে পাঠশালা ইজ মোর অ্যাক্সেসেবল, এবং ওই স্কুল সিস্টেমের প্রাইমারি এডুকেশনের কারণে পাঠশালা ডিসপ্লেসড হয়ে যায়, অনেকটা ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মতন একটা আর্গুমেন্ট আপনি আনছেন, সেটা আমার মনে হয় আরো হয়তো এক্সপ্লোর করা দরকার, আরেকটু মনে হয় তুলে দেখা দরকার যে সেটা ছিল কিনা। আর রামমোহন সম্পর্কে আমার, বিদ্যাসাগর প্রসঙ্গে আমার একটা ডিফেন্স আছে,
যদিও সময় নেই, সংক্ষেপে বলি। দেখুন, চীন আমেরিকাকে বিট করতে চাচ্ছে তার নিজের খেলায়, ক্যাপিটালিজমের খেলায় ক্যাপিটালিস্টদের বিট করো। দ্যাট ওয়াজ দ্য অরিজিনাল আইডিয়া অফ দেং শিয়াওপিং when he started the four-door modernization policy. বলেছে যে ওই মাওয়িস্ট কায়দায় এনসার্কলিং বাই দ্য থার্ড ওয়ার্ল্ড ওইটা অ্যাক্ট করছে না, সো এইটাতে করো। এবং তারা কিন্তু এখন প্রিটি মাচ মানে দে হ্যাভ মাস্টার্ড দ্য গেম। আপনি যদি রামমোহনকে সিরিয়াসলি পড়েন, এবং আমি রণজিৎ দা শুধু আমার পারিবারিক সূত্রে আত্মীয় বলে না, রণজিৎ দার নতুন বইটা রামমোহন রায় দয়া ও আমাদের আধুনিকতা সেটাও পড়েন, সেটাতে আপনি দেখবেন রামমোহনকে নিয়ে এত ডিসমিসিভ হওয়ার কিছু নেই। রামমোহন পাকা খেলোয়াড়, দ্বারকানাথ পাকা খেলোয়াড়। ম্যাক্স মুলারকে নাকানি চুবানি খাইয়ে দিয়েছিল দ্বারকানাথ প্যারিসের এক হোটেলে। ম্যাক্স মুলার তাকে বলছে সংস্কৃত ইত্যাদি তত্ত্বের কথা, সেও বলছে, তারপরে ওয়েস্টার্ন মিউজিকের কথা সেও বলছে, তারপর সে বলছে আসল দেখি ভারতীয় সঙ্গীতে। তখন ম্যাক্স মুলার আর কিছু পারে না। ম্যাক্স মুলার তার নিজের লেখায় দ্বারকানাথ সম্পর্কে যে চ্যাপ্টার লিখেছে সেখানে পরিষ্কারভাবে সেটা বলেছে। রামমোহন রায়ও ছিলেন ওই রকমের লোক। তিনি বুঝতে পারলেন অ্যাংলিসিস্টরা চাচ্ছে ইংরেজি এডুকেশন, তখন তিনি বলে ভালো কথা, আমি সবার জন্য ইংরেজি এডুকেশন চাচ্ছি। ইউ মেক শিওর ওই 1 লাখ টাকা যেটা আপনি বলেছেন সনদ প্রাপ্তির জন্য তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির ডিরেক্টররা দিতে বাধ্য হয়েছিল 1813-এ, তা বল না প্রতি বছর দাও। উনি মারা গেলেন খুব তাড়াতাড়ি, ফলে উনি আর বেঁচে থেকে এটা পার্সু করতে পারলেন না। আনফর্চুনেটলি অন্যরা আর কেউ পার্সু করলো না, রাধাকান্ত দেবব্রত অন্য লাইনে চলে গেলেন। সো রামমোহন রায়ের এবং দ্বারকানাথের মৃত্যু বিদেশে এবং নিঃসঙ্গ অবস্থায়, দ্বারকানাথের কবরে তো একটা ফুলও দেখি নেই। হ্যাঁ, এনসিল গ্রিন সিমেট্রি দেয়ার ইজ নো ফ্লাওয়ার। রবীন্দ্রনাথ নিজেও মেনশন করেন নাই কখনো দ্বারকানাথকে তার কোনো লেখায়। আর রামমোহন রায় একটা ব্রিস্টলের একটা চার্চের মধ্যে ওইভাবে আছেন। আমি বলতে চাচ্ছি তাদের খেলাটা এবং তাদের স্ট্র্যাটেজিটা ছিল ডিফারেন্ট। এটা চাইনিজ স্ট্র্যাটেজি। এটাকে ঠিক বললে হবে না যে তারা ইংরেজি ভদ্র সম্প্রদায়, সুতরাং তারা পাঠশালা বুঝতেন না। আমার মনে হয় তারা অন্য মার্গে বিচরণ করেছেন। ধন্যবাদ। যা হোক, এবারও সহ্য করতে হলো ভালো বক্তৃতার স্বার্থে। সময় এখন প্রফেসর আকাশ। ধন্যবাদ স্যারকে। আমার প্রথম একটা মনে হয় যে প্রবন্ধটার একটা অংশ হচ্ছে আর্কিওলজি অফ হিস্ট্রি, ওই খুঁড়ে খুঁড়ে বার করছে নানা তথ্য, পুরনো বইপত্র মাইক্রোস্কোপিক্যালি ঘেটে। সেই অংশটা খুবই ভালো, খুবই ভালো, এবং সেই অংশটার জন্য আমি রহমান চৌধুরীকে অসংখ্য ধন্যবাদ জানাবো। কারণ একটা পাঠশালার যে ডাইনামিক্স ছিল সেটাকে তথ্যসহ এবং বিশ্বাসযোগ্য তথ্যসহ এবং উৎসের তথ্যসহ উনি তুলে ধরেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এগুলো কেন আমরা করছি এই কাজটা? দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন। তার মানে এটার সঙ্গে আমার যোগসূত্র স্থাপন করতে হবে পরবর্তী বিবর্তনের এবং বর্তমানে সর্বশেষ যেই জায়গায় আমরা আছি সেখানে এখান থেকে কোনো শিক্ষা আমরা পাই কিনা, যেই প্রশ্নটা সাইদ স্যার প্রথমেই তুলছিলেন। না হলে এই এক্সারসাইজটা একটা হিস্টোরিয়ানের জন্য খুবই মূল্যবান, এবং সেটা আমরা নিশ্চয়ই করব, আমি সেটার মূল্য খাটো করছি না। কিন্তু সেটা করতে গেলে শুরু করতে হবে যে বর্তমানের সমস্যাগুলো কী, এবং সেই সমস্যাগুলির আলোকে ব্যাক ক্যালকুলেশন করে দেখতে হবে পাঠশালা থেকে আমরা কিছু শিক্ষা পাই কিনা। এখন বর্তমানের যে প্রাইমারি এডুকেশনের চিত্র সেটা থেকে আমি স্টার্ট করে ওই দিকে যদি আপনি সময় দেন তাহলে রিলেট করব। একটা হচ্ছে যে এখন 10 রকম প্রাইমারি স্কুল আছে। কি? সরকারি প্রাইমারি স্কুল, বেসরকারি প্রাইমারি স্কুল রেজিস্টার্ড, নন রেজিস্টার্ড প্রাইমারি স্কুল, তারপরে কমিউনিটি স্কুল। সম্ভবত এইটা এখনও পাঠশালার সঙ্গে মিলে আছে এটা। তারপরে আছে এনজিও স্কুল, এটা ঠিক পাঠশালার সঙ্গে মিলবে না কিন্তু কাছাকাছি। তারপরে আছে ইবতাদিয়া মাদ্রাসা, তারপরে আছে প্রাইমারি উইং অফ সেকেন্ডারি স্কুল কিন্তু তার প্রাইমারি উইং আছে। তারপরে আছে দাখিল, আলিম, ফাজিল ইত্যাদি যে মাদ্রাসা তাদের প্রাইমারি উইং। এখন এখান থেকে একমাত্র কমিউনিটি স্কুল আর এনজিও স্কুলের কিছু জিনিস অতীতের
পাঠশালার সঙ্গে মেলে, তাও সবটা মেলে না। এখন আমরা কি ওই ধারাটাকে প্রমোট করব এবং ওটাকেই মেইন স্ট্রিম বানাবো? নিশ্চয়ই না। সম্ভবত রহমান চৌধুরী তা সাজেস্টও করছেন না। কেন এটা করতে পারবো না? সিম্পল এই কারণে যে 100 বছর আগে আমাদের মানে আপনি যখন প্রাইমারি করছেন সেই সময় থেকে ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ডে প্রাইমারি স্কুলগুলোকে কম্পালসারি এবং বিনা বেতনে করে দিয়েছে তারা। তারপরে অবশ্য ক্যাপিটালিজম প্রাইভেটাইজেশনে চলে গেছে, কিন্তু ওয়েলফেয়ার ক্যাপিটালিজম এবং সোশ্যালিজম পুরো এডুকেশনকে স্টেটের দায়িত্ব হিসাবে গ্রহণ করেছে। আমাদের দেশে আমরা অন্তত এইটুক করেছি যে আমাদের সংবিধানের ধারায় আমরা লিখেছি যে শিক্ষার দায়িত্ব রাষ্ট্রের। শিক্ষাকে আমরা ডিফাইন করি নাই কোন পর্যন্ত, আর প্রাইমারি শিক্ষাকে আমরা বলে দিয়েছি আমাদের সংবিধানে এটা হতে হবে অবৈতনিক এবং বাধ্যতামূলক। এখান থেকে কিন্তু আমরা আর পিছাতে পারবো না। যদি এটা আমরা করতে যাই তাহলে আমরা প্রাইভেট হাতে এটা দিতে পারবো না। তার মানে কি যে এনজিও আমরা উঠিয়ে দিতে বলবো? তার মানে কি আমরা ওটা উঠিয়ে দিতে বলবো? না। আমি ব্র্যাকের একজন শিক্ষা গবেষককে জিজ্ঞেস করেছিলাম, ব্র্যাক থেকে তুমি কি এটার সাপ্লিমেন্টারি স্ট্রেংথ? সে আমাকে বলেছিল যে এটার উইকনেস আছে, স্ট্রেংথ আছে। স্ট্রেংথ কি? স্ট্রেংথ হচ্ছে মাত্র 400 টাকা বেতনে একজন টিচার। স্ট্রেংথ কি? যেগুলো পাঠশালার সঙ্গে ইকো হয়, পাঠশালার সঙ্গে মিলে 400 টাকা বেতনের একজন টিচার। তো সে তো কি শিখাবে? আমি জিজ্ঞেস করলাম। তখন বললো যে তাকে আমরা ট্রেনিং দিই, ট্রেনিং দিয়ে অনেক ভালো করে শিখিয়ে দিই। অন্তত সে ওই প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ওই রকম একদিন সকালে গিয়ে আরেকদিন রাতে গিয়ে বিএড পায় নাই। আমাদের তো একটা ভালো মতো তার একটা আছে। সেকেন্ড হলো যে খরচ খুব কম, 400 টাকা। এটা কে দেয়? আগের পাঠশালার টাকাটা কে দিত? ছাত্র দিত। 3টা সোর্স, ছাত্র দিত কিছু টাকা, আর না হলে ধনাঢ্য জমিদাররা দিত, আর না হলে শিক্ষক নিজেই ব্যবসা হিসাবে এটা করতো। সে নিজেই খুলতো, খুলে ছাত্রদের বেতন থেকে তার জীবিকা। টাকাটা তো লাগবে, টাকা তো কাউকে দিতে হবে। এখন আপনি যদি বলেন যে প্রাইভেট হ্যান্ডে আমি প্রাইমারি এডুকেশন দিয়ে দিব, তাহলে তো এটা নিয়ে ব্যবসা হবে, হচ্ছেও কিন্ডার, এবং নানা রকমভাবে নানাজন নানা কিছু করছে। সুতরাং ওইটা আপনি বলতে পারছেন না। ইভেন ব্র্যাকও যেটা করছে, ওই যে 400 টাকা তাকে দিচ্ছে, ট্রেনিংটা দিচ্ছে। সেকেন্ড কোশ্চেন হলো সিলেবাস। আপনি যদি এক একজন এক এক সিলেবাস নেয়, কেউ ধর্মীয় সিলেবাস, কেউ ইংরেজি মিডিয়াম সিলেবাস, কেউ পার্টলি সেন্ট্রাল সিলেবাস, তাহলে তো আপনার মানে এডুকেশনে একটা অরাজকতা থেকেই যাবে। সুতরাং ব্র্যাকের ওই গবেষক আমাকে বলল যে আমরা গভর্নমেন্টের রোল চাই কয়েকটা জায়গায়। প্রথম চাই গভর্নমেন্ট লক্ষ্য করুক যে প্রাইমারি, যেহেতু তার সাংবিধানিক উদ্দেশ্য হচ্ছে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা, সুতরাং গভর্নমেন্টকে লক্ষ্য রাখতে হবে কেউ যাতে প্রাইমারি এডুকেশন নিয়ে বিজনেস করতে না পারে, বেতন যাতে নিতে না পারে। সেকেন্ড হলো শিক্ষক প্রশিক্ষণটা কেউ করবে না। শিক্ষক প্রশিক্ষণটা গভর্নমেন্ট কি করতে হবে? গভর্নমেন্টের একটা সিস্টেম রাখতে হবে যেখানে যত প্রাইমারি শিক্ষক আছে তাদেরকে এনে শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করা। থার্ড হচ্ছে 3টা জিনিস গভর্নমেন্টকে দিতে হবে। ওই যে বস্তির ওরকম একটা ঘুপচি ঘরে আলো বাতাসহীন, ওইভাবে তো লেখাপড়া আনন্দদায়ক হবে না। আগের আনন্দ তো ছিল গাছতলায় স্কুল হতো, এখন তো আর গাছতলায় স্কুল হবে না। সুতরাং আপনাকে ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে, আর আপনাকে সিলেবাসও আপনার আগের সিলেবাস থাকলে চলবে না। আগের সিলেবাস ছিল বাংলা শেখো, আর অঙ্ক শেখো, আর একটু জমি জমা মাপতে শিখো, আর মহাজনী শিখো। এখন তো তা হবে না। এখন বিশ্বব্যাপী স্বীকৃত আমরা গ্লোবাল সিটিজেন। সুতরাং গ্লোবাল প্রাইমারি স্কুলের যে স্ট্যান্ডার্ড মডেল সেটা কি? সেটা হলো নিউমারেসি লিটারেসি, ঠিক আছে, ওইটা পাঠশালার সঙ্গে মিলে, প্লাস এসেনশিয়াল লাইফ স্কিল। লাইফ স্কিলের জন্য যে জিনিসগুলো ওগুলো তাকে শেখাতে দিতে হবে। সেটা আমরা বার করতে পারি, ওরকম কঠিন কিছু না। ওই যে মিনিমাম সমাজবিজ্ঞান, মিনিমাম স্বাস্থ্যবিজ্ঞান, মিনিমাম পৌরবিজ্ঞান, যেগুলো আছে কিছু দিতে হবে। আর প্লাস হলো আইসিটি দিতে হবে। এখন এই যে এটা তো আর, তার মানেই এটা ওই পাঠশালার মডেলে আর হচ্ছে না। তার মানে কি পাঠশালা থেকে আমাদের কিছুই শেখার নাই? আছে। আমি একটু লিস্ট করার চেষ্টা করেছিলাম যে পাঠশালা থেকে কোনগুলো আমরা শিখতে পারি। যেমন একটা হলো শিক্ষক ছাত্রের মধুর সম্পর্ক, সেটা আমরা শিখতে পারি। সেই ভ্যালুসটা আমরা আবার রিকালটিভেট করতে পারি। আরেকটা হলো পাঠশালাতেই সব পড়া করা। এখন কি হয়, এখন আমরা যখন বইয়ের বোঝা চাপাচ্ছি তখন টিচাররা দায়িত্ব নিচ্ছে না, তখন পুরো বোঝাটা গিয়ে গৃহশিক্ষক এবং ওইটার উপর পড়ছে।
একই টিচার কম পড়িয়ে বলছে যে পরে আমার কাছ থেকে এসে লেখাপড়া শিখে যাবে, সেই জিনিসটা। সুতরাং পাঠশালার পড়া পাঠশালাতেই শেষ করে দেওয়া। থার্ড হলো ছুটি, ফ্লেক্সিবিলিটি। তখন ওই যে ফারা আপা বলতেছিলেন যে সকালবেলা আমরা একটু পড়তাম, তারপর খেয়ে দিয়ে এসে দুপুরবেলা পড়তাম। পাঠশালার টাইমিং কিন্তু তাই ছিল, 10 কটা জানি 3টা থেকে। তো আমরা ছুটির ব্যাপারটাও আমরা ভাবতে পারি যে কিভাবে ছুটি করলে রিদম অফ পল্লী লাইফের সঙ্গে পাঠশালার এডুকেশনের লাইফ মিলবে। তারপর বইয়ের বোঝা কমানো, বইয়ের বোঝা কমানো। অবশ্যই আমার ছোট মেয়েরে যখন আমি দেখি নিচু হয়ে স্কুলে ঢুকে, ক্লাস 3 ছেলে মেয়ে, তখন আমার খুবই দুঃখ লাগে। এরকম বোঝা আমরা কখনো পড়িনি, কিন্তু বই পড়বে, কিন্তু বইয়ের বোঝা থাকবে না। সিলেবাসটা আমি আগেই বললাম, সিলেবাসটাকে আরও জীবন ঘনিষ্ঠ করা। আরেকটা জিনিস আমি বলবো যে যখনই আমরা ব্রিটিশ ভার্সেস দেশের ভদ্রলোক এদের নিয়ে যখন দ্বন্দ্ব করি, তখন কয়েকটা জিনিস আমাদের বোধহয় মনে রাখা দরকার। সেটা হলো ব্রিটিশদের ভূমিকা ছিল বোথ ডিস্ট্রাকটিভ অ্যান্ড রিজেনারেটিভ, নট অনলি ডিস্ট্রাকটিভ। একদিকে যেমন তারা অনেক কিছু ডিস্ট্রয় করেছে এবং সেটা সঠিক, ওটা ডিস্ট্রয়েড হতো, ডিস্ট্রয় করবে অনিবার্য ইতিহাসের কারণে। কিন্তু ব্রিটিশের ত্রুটিটা হচ্ছে যেহেতু সে নিজের ইন্টারেস্ট অনুযায়ী ডিস্ট্রয় করেছে, সুতরাং রিজেনারেটিভটা আমাদের ডিমান্ড ফুলফিল করেনি। রেল লাইন ওরা করেছে, কিন্তু প্রথম রেল লাইন করেছে আসানসোল থেকে যাতে কলকাতা পর্যন্ত কয়লা আনা যায়। আমরা করলে তো তা করতাম না, আমরা রেল লাইন করতাম অন্যভাবে। সুতরাং ব্রিটিশরা রিজেনারেটিভ কাজটা যেটা করেছে সেটা ফর দেয়ার ওন ইন্টারেস্ট। সুতরাং তাদের রিজেনারেটিভ কাজেরই ফসল হলো এই নব্য রেনেসা, বাংলার রেনেসা। এবং সেই বাংলার রেনেসাই আবার তাদেরকে সরিয়েছে, সেই রিজেনারেটিভ কাজটাই তাদের আবার কাল হয়েছে। এই জন্য মার্কস বলেছিল যে ওরা ইতিহাসের অচেতন অস্ত্র, মানে ইন্টেনশন একরকম করে কিন্তু আনইনটেন্ডেড এফেক্টে পরে বাতিল হয়ে যায়। এবং লাস্ট আমরা বলবো এটা যে জিনিসটা প্রাচ্য বনাম প্রতীচ্য না, যেটা অবশ্য রহমান চৌধুরী তার বক্তৃতায় বলেছিলেন যে নেওয়া এবং দেওয়া, কি নিব আর কি নিব না, কি দিব এবং কি দেব না, সেইটা হলো ব্যাপার। এবং সেইটার জন্য দরকার স্বাধীনতা, সেটার জন্য দরকার ওয়ার্ল্ড ব্যাংক IMF এর ডিজাইন অনুযায়ী আমার এডুকেশন করব, তা হবে না। সেটা হলো মানে আত্মার শক্তি, এনলাইটেন মানুষ, সেইটা আরও বেশি যদি হয় তাহলে হবে। থ্যাংক ইউ। খুব সুন্দর। এখন কমিয়ে আনতে হবে। একজনের নাম এখানে পাচ্ছি, প্রফেসর আফসার আহমদ, প্রভিসি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। ধন্যবাদ স্যার। আসলে আমি অনেকক্ষণও বলবো না এবং বলার কোনো বিষয়ও নেই, কারণ অনেক আলোচনা হয়েছে এখানে। আমি শুধু একটা বিষয়ে বলবো যে পাঠশালায় যে প্রহার করা হতো, সেই প্রহার যখন করা হতো সেটা নিয়ে কিন্তু তেমন কোনো প্রতিবাদ হতো না, আমি অন্তত আমাদের গ্রামে তখন দেখিনি। কারণ শিক্ষকের একটা ভিত্তি ছিল সমস্ত মানুষের মধ্যে, পরিবারের মধ্যে, এবং ছাত্রের সঙ্গেও ভিত্তি ছিল। এবং এই যে একজন বলা যেতে পারে প্রায় দরিদ্র, কোনো শিক্ষক হতদরিদ্রও ছিলেন, তাদের এই যে প্রবল প্রভাব ছিল একজন ছাত্রের উপর এবং গ্রামের উপরে, সেটা কিন্তু এখন নেই। এখন যখন শিক্ষকরা প্রতাপশালী হচ্ছেন, কিন্তু তাদের প্রভাব কমে যাচ্ছে ছাত্রদের উপর থেকে। ফলে এই বিষয়টা একটা গুরুত্ব ছিল তখনকার পাঠশালায়। কিন্তু এখন বাংলাদেশের আমরা দেখি যে ভাষাও চেঞ্জ হয়ে যাচ্ছে। কোথাও আরবি ভাষা শিক্ষা দেওয়া হয়, কোথাও ইংরেজি ভাষায় দেওয়া হয়, কোথাও বাংলা ভাষায় দেওয়া হয়। কিন্তু আমার বিবেচনায় কোনো বিদ্যালয়ই পরিপূর্ণভাবে যে কোনো একটি ভাষায় শুদ্ধভাবে শিক্ষা দেওয়ার একটা ব্যবস্থা এখন কিন্তু নেই, কারণ এটা ওই প্রশিক্ষণের অনেক অভাব আছে। আমার কাছে এই প্রবন্ধটি যেটা ভালো লেগেছে যে একটা ইতিহাস, চমৎকার একটা ইতিহাস আছে, যেটা আমার অনেক জানা ছিল না, যে সুলতানি আমল থেকে কিংবা আমাদের বাংলাদেশে কীভাবে এই শিক্ষার বিস্তার ঘটেছিল, এই ইতিহাসের বিষয়টা আছে। কিন্তু আমি এটাও মনে করি যে এখন আমাদের কোনোভাবে আর উপায় নেই যে পাঠশালা ব্যবস্থায় ফিরে যাওয়া। আমাদের এই যে শিক্ষা ব্যবস্থা চালু আছে এটা কি নতুন যুগের সাথে মিলিয়ে করতে হবে, যেটা একটা জায়গায় রহমান চৌধুরী ইঙ্গিত দিয়েছেন। এবং সেটা সম্ভব হবে তখনই যখন আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে আমাদের এই কলোনিয়াল যে চিন্তাভাবনা যেগুলো আমাদের ছিল সেগুলো থেকে সরে এসে আমরা যদি আমাদের দেশের
উন্নয়ন কল্পে আমরা যদি এই আধুনিক বিশ্বের সাথে মিলিয়ে একটা শিক্ষা ব্যবস্থা চালু করতে পারি, তাহলে হয়তো পাঠশালার প্রয়োজন হবে না, বিদ্যমান প্রাথমিক বিদ্যালয়ে সেই শিক্ষাগুলো সম্ভব হবে। আমি রহমান চৌধুরীকে ধন্যবাদ জানাই যে একটা চমৎকার প্রবন্ধ উপস্থাপন করার জন্য, এবং আমাদের বিশেষ করে আমার এই বিষয়ে চিন্তার খোরাক তিনি উস্কে দিতে পেরেছেন। আমি তাকে ধন্যবাদ জানাই। তাহলে পরে থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। ইঞ্জিনিয়ার সাহেব বলেছিলেন কিছু বলবেন, জি, একটু ধন্যবাদ। তাড়াতাড়ি আমরা এখন শেষ করে ফেলতে চাই। এই দুই আর উনি একটু বলতে চেয়েছেন। রহমান চৌধুরীর যে লেখা, তাহলে অনেক এটা তো দেরি হয়ে চমৎকার যাবে। একটা ইতিহাস আমাদের সামনে এসছে। শেষমেশ উনি যেভাবে ব্র্যাক স্কুল এবং অমর্ত্য সেনকে নিয়ে এসে যেভাবে বলছেন, তাতে আমার কাছে মনে হলো যে সত্যি উনি হয় আমাদেরকে গাইড করতে চাচ্ছেন অথবা মিসগাইড করতে চাচ্ছেন। আমি ফরিদপুরে ছিলাম, ফরিদপুরে দেখেছি যে প্রাথমিক বিদ্যালয়কে পাঠশালাই বলে, অনেক অনেক প্রাথমিক বিদ্যালয়কে তারা পাঠশালা বলে। এটা ওই পাঠশালাগুলোকে আধুনিকায়ন করে বা আধুনিক সময়ে এটাকে পাঠশালা নাম দিয়েও যুগোপযোগী করা যায়। আমি রহমান চৌধুরীকে বলবো যে বাংলার পাঠশালা শিক্ষার ধ্বংস সাধন না বলে বিলোপ সাধন বলে, ইংরেজি শিক্ষিত ভদ্রলোকের ভূমিকা বলে একটা তাদেরকে যে কটাক্ষ করার যে একটা শিরোনাম দেওয়া হয়েছে, তা নিয়ে ইংরেজি শিক্ষার ভূমিকা বলে এটা লেখা যেতে পারে, হতে পারে। এবং এটা একটা ভূমিকা, কেবল এই লেখাটা একটা বড় লেখার একটা ভূমিকা হতে পারে, কারণ এটা তাই আছে। কারণ শেষমেশ উনি কি আমাদেরকে মিসগাইডও করেন নাই, গাইডও করেন নাই। আমি বলবো যে কোনোটাই প্রযোজ্য নয়। বর্তমান প্রাথমিক শিক্ষাগুলো কিভাবে আছে, সেখানে কি হতে পারে। হ্যাঁ, ওই ব্র্যাকের যে স্কুলগুলো আছে এগুলোর একটা বিশেষ ভূমিকা আছে। যারা স্কুলে যেতে পারে না, প্রাথমিক বিদ্যালয়ে যেতে পারে না, তারা যারা বিভিন্ন কলকারখানায় কাজ করে, তাদের জন্য হয়তো আমরা প্রাথমিক বিদ্যালয়গুলোতে দুটো শিফট করে একটা নাইট শিফটও করতে পারি। নাইট শিফট কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে নেই। সেখানে এরকম একটা কিছু আধুনিক ব্যবস্থাপনা করে একটা বিশ্বায়নের যুগে আমরাকে এটাকে নিতে পারি। আমি আর বেশি কিছু বলবো না, আমার বলার অনেক কথা অনেকেই বলে ফেলেছেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ, আপনি খুবই স্বস্তি দিলেন। এখন এখানে ক্যাম্পে থেকে এসেছেন, ওনাদের একটু আমার নাম শুনি। কে এম এনামুল হক, আমি গণস্বাক্ষরতা অভিযানে কাজ করি। রহমান ভাইয়ের লেখাটা পড়েছি, ভালো লেগেছে। এসেছিলাম মূলত শুনতে, আলোচক হিসেবে যাদের নাম শুনেছি, অনেক কিছু জেনেছি যেটা আমার কাজে লাগবে। টোটাল আলোচনার একটা জায়গায় এসে আমার একটা প্রত্যাশা ছিল যে এটা আমাদের সমসাময়িক জায়গায় এসে, বিশেষ করে যখন শিক্ষানীতির আলোকে দেশে একটা শিক্ষা আইন হওয়ার উদ্যোগ চলছে, এই জায়গায় এসে এটা কীভাবে কন্ট্রিবিউট করতে পারে, সেই জায়গাটা আমার খুব জানার ছিল। ওইটাই ভাবছিলাম। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে ব্র্যাকের যে রেফারেন্সটা দেওয়া হয়েছে শেষের দিকে এসে, দিস ইজ কাইন্ড অফ অল্টারনেটিভ এডুকেশন। যারা শিক্ষা থেকে পিছিয়ে পড়েছে বা বঞ্চিত, তাদেরকে ক্যাচ আপ করার জন্য একটা অল্টারনেটিভ সিস্টেম। আমি যদি বলি যে শিক্ষা অধিকার, আমি যদি বলি কম্পালসারি প্রাইমারি এডুকেশন অ্যাক্ট নিশ্চিত করছে সবার শিক্ষা, তাহলে এই সেক্টরটা শ্রিঙ্ক করতে হবে। এবং কত দ্রুত শ্রিঙ্ক করবে, যত দ্রুত শ্রিঙ্ক করবে তত আমার সিস্টেমের এফিসিয়েন্সি ইমপ্রুভ হচ্ছে। তো সেই জায়গায় এসে এই লেখাটা থেকে আমরা কিভাবে উপকৃত হতে পারি, আমার কাছে মনে হয়েছে যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইনে অভিভাবকদের উপর একটা দায়ভার চাপানো আছে। কোনো শিশু যদি বিদ্যালয়ে না যায়, অভিভাবককে কত পেনাল্টি ইম্পোজ করা যাবে। আমার রাষ্ট্র যদি সেই প্রভিশনটা ঠিকমতো ক্রিয়েট করতে না পারে, তাহলে রাষ্ট্রের কোন জায়গায় গেলে আমি প্রতিকার পাবো সেটা কিন্তু নেই। এখন যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার কথা বলে একটা সমন্বিত শিক্ষা আইনের কথা বলা হয়েছে, সেখানেও আমরা দেখেছি সাম কাইন্ড অফ কন্ট্রোলিং প্রাইভেটাইজেশন অফ এডুকেশন একদিকে বলছে, আবার বলছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ইন এডুকেশন। দুটো খুব কন্ট্রাডিক্টরি কথা। তো পাঠশালার কথায় যখন আমরা যাই, তখন আমরা চিন্তা করি যে শিক্ষায় অভিগম্যতা ছিল না, শিক্ষায় অভিগম্যতা সৃষ্টির ক্ষেত্রে এটা একটা প্রথম দিককার পদক্ষেপ, এবং সেখানে অনেকগুলি ভালো জিনিস ছিল, যেমন ফ্লেক্সিবিলিটি ছিল। আমরা এখন ফ্লেক্সিবল স্কুল ক্যালেন্ডারের কথা বলছি, কিন্তু সেটাকে সামনে আগাতে পারছি না। সেখানে টিচার স্টুডেন্ট রেশিও খুব সীমিত ছিল।
আমরা এখন ক্রাউডেড ক্লাসরুমের টিচার স্টুডেন্ট রেশিওর কথা বলছি, কিন্তু সেটাকেও আমরা সামনের দিকে আগিয়ে নিতে পারছি না একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত। সেখানে শিক্ষককে দেখেছি যে তার যখন ডিসেন্ট পে পাচ্ছে না, সে বিদ্যালয় গুটি অন্য জায়গায় চলে যাচ্ছে। এখন তো বিদ্যালয় গুটি অন্য জায়গায় যাওয়ার উপায় নাই, শিক্ষকতা একটা পেশা। আমি যদি তাকে ডিসেন্ট লাইভলিহুড এনশিওর না করি তাহলে কি হবে? শিক্ষার জন্য ডিমান্ড বেড়েছে, কিন্তু সাপ্লাই সাইড যদি আমরা চিন্তা করি, টিচিং ফোর্স, আমরা যদি ব্রিলিয়েন্টদেরকে অ্যাট্রাক্ট করতে না পারি তাহলে সেই শিক্ষা থেকে তো আমরা আলোকিত মানুষ পাবো না। সেই জায়গায় আমাদের আইনটা কিভাবে আমাদেরকে হেল্প করতে পারে, আমি আশা করি যে আপনাদের ভবিষ্যৎ আলোচনা থেকে সেই ধরনের বিষয় পাবো। এবং রহমান ভাই যদি এর পরের লেখা লিখেন, ডেফিনেটলি এখান থেকে আমাদেরকে আরেকটু এনলাইটেন করবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। এখন হ্যাঁ, একটা পরিচয়টা দিয়ে বলবেন। ধন্যবাদ স্যার। আমার নাম হাসানুজ্জামান, মূলত আমি নাটকের লোক বাচ্চুমের সঙ্গে। আমি আগ্রহী স্যারের সঙ্গে বললাম 5 মিনিট বলতে চাই, সেটি হচ্ছে এই যে এই লেখা নিয়ে বিশদ আলোচনা যাওয়ার সময় নেই। মূল কথাটা কিন্তু আমি মনে করি পড়া এবং পড়ানো, সে আপনার পাঠশালায় হোক আর স্কুলেই হোক। আমরা দেখেছি পাঠশালা ঠিক আমরা দেখিনি, কিন্তু এটুকু দেখেছি যে আমার শিক্ষক ওই গরুটা বেঁধে দিয়ে এসছেন খুঁটি, উনি কিন্তু আমাকে পড়তে দিয়ে ক্লাসরুমে ওই গরুটাকে একটু সরিয়ে দিয়ে এসে আবার আমার পড়াটা আদায় করে নিয়েছেন। আজকে তো আপনি মাদ্রাসায় বলুন আর শিখে কোথাও লেখাপড়া কি হচ্ছে কিছু মনে করবেন না আপনারা। একটু আগে টাকার কথা বলেছেন, কিছুদিন এখন আর পারে না, কিছুদিন আগেও যেই ছেলেটি এই সমাজের কোথাও কোনো চাকরি পায়নি, কোনো কাজ করবার যোগ্যতা ছিল না, তার একটি চাকরি খোলা ছিল প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়া, আজকে পারে না কারণ আজকে অনেক টাকা দিতে হয় বলে। সেই ছেলেটি কি শেখাবে? আমি যে বিশেষ কারণে আরো বলতে এসেছি, বাচ্চা ভাই নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন, আমার গ্রুপে এই সময় 30 থেকে 35টি ছেলে কাজ করে। এত কষ্ট এবং দুঃখ লাগে স্যার, একটি ছেলে একটি উচ্চারণ শুদ্ধ করে বলতে পারে না, বাংলা উচ্চারণ। প্রত্যেকটা ছেলেকে একটি করে অক্ষর এবং একটি করে শব্দ শেখাতে হয়। তাহলে মাদ্রাসায় বলুন আর উচ্চশিক্ষায় বলুন, যেটাই বলুন, আমরা কি শিখছি, শেখাচ্ছিটা কি? আজকে আমি মাঝে মাঝে গ্রামে গেলে আমার স্কুলে যাই, গিয়ে এই উঁচু ক্লাসে মানে 8, 9 ছেলেদের সঙ্গে এবং শিক্ষকদের সঙ্গে অনেক সময় কথা বলেছি যে তুমি বড় হয়ে কি হতে চাও? ইঞ্জিনিয়ার, ডাক্তার। এর বাইরে কোনো লেখাপড়া আছে এটা কেউ জানেই না, শিক্ষকরাও জানে না, ছাত্ররাও জানে না। তাহলে লেখাপড়াটা কোথায়? ঠিক আছে, বাণিজ্যিক লেখাপড়া করছি আমরা লেখাপড়ার জন্য লেখাপড়া করছি না, কিছু ইনকাম করবার জন্য লেখাপড়া করছি। সেই লেখাপড়াটা বা কোথায় হচ্ছে? যে ছেলেটি স্যার বাংলা বলতে পারে না একটি শব্দ শুদ্ধ করে, সে অন্যটা কি করে বলবে? এই যে আমার কথা হচ্ছে স্যার, যে আমি যেটা নাটশালে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে পাঠশালাই হোক যেটাই হোক, লেখাপড়ার পরিবেশটাই ফিরিয়ে আনতে হবে। লেখাপড়ার কোনো পরিবেশ নেই বর্তমানে, এবং খুব দুঃখের সঙ্গে বলতে হয় যে পরিবেশটা খারাপ হওয়ার জন্য আমাদের বর্তমান রাজনীতি অনেকাংশেই দায়ী। একজন শিক্ষক সাংঘাতিকভাবে আওয়ামী লীগ করে, একজন ছাত্র সাংঘাতিকভাবে বিএনপি করে, সেই শিক্ষককে কখনো সম্মান দেয় না, শিক্ষকটি ছাত্রটিকে কখনো স্নেহ করে না। কোথা থেকে লেখাপড়াটা হবে? যেখানে শিক্ষক এবং ছাত্রের মধ্যে সম্পর্ক সাপে নড়তে গিয়ে দাঁড়িয়েছে, সেখানে কে কাকে মানছে, কে শিক্ষা দিচ্ছে, কে গ্রহণ করছে? অনেক ছেলে ক্লাসই করে না, আওয়ামী লীগ করে, বিএনপি করে, ক্লাসই করবো না। আমার মনে হয় যে সব কিছু থেকে বেরিয়ে এসে আমাদের কেবলই শিক্ষক এবং ছাত্র হওয়া উচিত। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। খুবই আশাব্যঞ্জক যে খুব দ্রুত বক্তৃতা সমূহ শেষ হচ্ছে। এখন বাচ্চু সাহেব আমাকে বলেছেন যে উনি 2 মিনিট বলবেন। আমি মুসলমানের এক কথা হিসেবে ধরে নিচ্ছি। ধন্যবাদ। আমি প্রথমে যেহেতু আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি এই বাংলাদেশ গ্রাম থিয়েটারের 3 দশক মনে হয় কিছুটা হলেও সাধিত হয়েছে লক্ষ্যটি, সেটি হচ্ছে তার সাথে আমার একটি মতানৈক্য সবসময় থাকে। সেটি আমরা একমত হয়েছি দ্বিমত পোষণ করার জন্য, সেটা আমার সারা জীবনই চলবে। রহমান চৌধুরীর এই প্রথম একটি লেখার মধ্যে দিয়ে তিনি ঔপনিবেশিক শাসন সম্পর্কে এক ধরনের প্রত্যাখ্যানের মনোভাব জানিয়েছেন, এর জন্য ধন্যবাদ। যদিও পরবর্তী পর্যায়ে আমি মনে করি যে আবার ফিরে যাবেন আগের জায়গায়। আমি অবশ্যই মনে করি যে
বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসে ঔপনিবেশিক শাসন মধ্যখণ্ডন। এই মধ্যখণ্ডন আমাদেরকে বিচ্ছিন্ন করেছে আমাদের ইতিহাস থেকে, সাংস্কৃতিক ঐতিহ্য থেকে এবং আমাদের সামাজিক মূল্যবোধ থেকে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সেই জায়গায় পাঠশালা আমি মনে করি সামাজিক কার্যক্রম ছিল, এটির সাথে রাষ্ট্রের সম্পর্ক খুব কম ছিল। সমাজের নিয়ন্ত্রণ ছিল না, সমাজ সহযোগিতা করত। বর্তমান আধুনিক রাষ্ট্রগুলোর সংকটগুলোই হচ্ছে রাষ্ট্র সমাজকে সাংঘাতিকভাবে নিয়ন্ত্রণ করে এবং সকল রকম কার্যক্রম নিয়ন্ত্রণ করে। সে কারণেই এই ধরনের কার্যক্রম বা উদ্যোগগুলো ধ্বংস হচ্ছে। এবং ব্রিটিশদের কাজই ছিল, ম্যাকলের কথা বলেন বিনায়ক সেন, তার সেই কথাটি আমরা সবাই জানি যে তেমন শিক্ষিত ভারতীয় চান যারা চেহারায় সুরতে ভারতীয় কিন্তু বিশ্বাসে, নীতিতে, জ্ঞানে, বুদ্ধিতে ইংরেজ হবেন, কারণ তাদেরকে দিয়ে শাসন কার্য চালাতে হবে। আমরা তারই উত্তরাধিকার। আজকে এখানে যারা বসে আছি বেশিরভাগ লোক আমরা সবাই তারই উত্তরাধিকার। আমার মনে হয় না যে আমরা সে কলোনিয়াল এডুকেশনের বাইরে এখন পর্যন্ত আসতে পেরেছি। আর আমার মনে হয় যে পাঠশালা একটা সেকুলার ক্যারেক্টার ছিল। এখানে রামেন্দুদা জানতে চেয়েছেন, চলে গেছেন, রহমান চৌধুরীর কথা তো আছে, লেখায়ও আছে। সেটা হচ্ছে মুসলমান শিক্ষক ছিল, হিন্দু ছাত্র ছিল, হিন্দু শিক্ষক ছিল, মুসলমান ছাত্র ছিল। আর সংখ্যার ব্যাপারে জানতে চেয়েছেন, রহমান চৌধুরী এখানে আছে সংখ্যার ব্যাপারটি। এটা ওই যে পাদ্রী লংয়ের ব্যাপারটা জায়গায় আপনি বলেছেন যে এখানে একটি পাঠশালায় মাসিক ৮ আনায় ২০০ ছাত্র বাংলা মাধ্যমে পড়ছে। আর সেই সময় আনুমানিক ১ লক্ষ মতো পাঠশালা আপনি বলছেন যে পাওয়া যাচ্ছে। সুতরাং বোঝা যাচ্ছে যে যদি ধরেই নিই যে ২০০ এবং ১ লক্ষ স্কুল, ২০০ ছাত্র, হ্যাঁ আনুমানিক বলছে না, কিন্তু আমরা দেখছি এখানে লংয়ের কথায়, পাদ্রী লংয়ের কথা আপনি লিখেছেন যে একটা এবং আপনি আরও একটা তথ্য দিয়েছেন যেটা আমার জন্য খুবই সেটা ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে একজন শিক্ষকের দিনাজপুরে, শহরের শিক্ষকের ৭.৫ টাকা ৮ আনা মাইনে ছিল, অনেক টাকা কিন্তু। কারণ সালটি হচ্ছে 1831 থেকে এরকম 31-34-এর দিকে। এবং আমার মনে হয়েছে যে ইনফর্মাল এডুকেশনটা খুবই জরুরি। আমি সাক্ষরতা এবং শিক্ষাকে একটু আলাদা করে দেখতে চাই। আমি সবসময় দেখতে চাই আমার নিজের অভিজ্ঞতা দিয়ে ৭১ সালে আমার জন্ম ঢাকা শহরে, এখান থেকে পায়ে হেঁটে গেলে 5 মিনিট পুরানা পল্টনে। বড় হওয়ার সেখানে ৭১ সালে যখন মুক্তিযুদ্ধে যাই, ভারত থেকে ট্রেনিং নিয়ে ফিরে আসছি, তিতাস নদীর আগে একটি বিরাট লেক আছে, একটা জলাশয় আছে, সেখানে অনেক ধান। তো সে মাঝিটি মারা গেছে তারই ঘন্টা 2-1 পরে পাকিস্তানিদের গুলিতে। তো নৌকা চালিয়ে যাচ্ছে, আমি ধান গাছ দেখে, যেহেতু ধানের মধ্যে দিয়ে নৌকাটা চলছে, গাছগুলোর মধ্যে দিয়ে, আমি ভেবেছি মাটিটা খুব কাছে, তো আমি পা দিয়ে মাটিটা ছোঁয়ার চেষ্টা করছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন, আমি মাটিটা ধরার চেষ্টা, তখন আমাকে মাঝি জিজ্ঞেস করছে আপনি কি করছেন? আমি মাটিটা ধরার চেষ্টা করছি। বলে কিন্তু আপনি মাটি পাবেন না। আমি কেন? এটা ধান গাছ। আমার ধারণা ধান গাছ 1.5 হাত 2 হাত হয়। বললে এখানে 14 হাত পানি আছে এখন। তো আমার মনে হলো যে আমি তখন সাক্ষরতা অর্জন করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারি, কিন্তু শিক্ষাটা আমার হয়নি, এটা আমার মনে হয়েছে। দ্বিতীয় অভিজ্ঞতা হচ্ছে, আমি একদিন এই গ্রামে ডিম ভাজি করতে, ডিম দেখছি যে ভাজি করছে, আমার জন্য ফ্রাই করছে। তখন আমি বললাম যে তুমি এই ডিম এখান থেকে ফ্রাই করছো, দোকান থেকে কেন, এটা তো বাচ্চা ফুটবে, এই জন্য রেখেছি আমি। তো বললো যে স্যার এটাতে বাচ্চা হবে না। তখন কেন বাচ্চা হবে না? বলছে এটাতে বীজ দেয়। তখন আমি বুঝি নাই, আমি তো 10 বছর আগের কথা বলছি। তো বীজ দেয় মানে মেল অ্যান্ড ফিমেল মিট করে নাই, কিন্তু ও ডিম পাচ্ছে। আমার এই অভিজ্ঞতাটা নেই। তারপরের ঘটনা বলি, ওই বাড়িতেই আমার বন্ধুরা গেছে তাদের বাচ্চাদের নিয়ে, এবং বন্ধু বান্ধব আমার মেয়ের বন্ধুরাও গেছে। ওদের বাচ্চারা বলছে মা দেখো যে পামকিন গাছে সে বানানা, গাছে সে কলা দেখছে। তার কাছে বিস্ময় এটা। সে তো টেলিভিশনে কলা দেখে, ফ্রিজে কলা দেখে। আমার কথা হচ্ছে যে শিক্ষা থেকে আমরা দূরে সরছি কিনা, সরছি। এবং এই শিক্ষাগুলো শুধুমাত্র একটি সুবিধাবাদী শ্রেণীর জন্য শিক্ষাটা নির্দিষ্ট, সেটি
কিন্ডারগার্টেন বলেন অথবা আমাদের জেলা স্কুল বলেন, এটি সম্মিলিতভাবে একটি শাসন কার্য, একটি শোষণ প্রক্রিয়ায় অনিবার্য উপস্থিতি করে তুলছে এই শিক্ষা মাধ্যমের মধ্যে আমাদের মতো কিছু লোককে তৈরি করে। এটা আমি বিশ্বাসী করি, আমি মনে করি এটা ভাঙার জন্যই একটি বিকল্প শিক্ষা পদ্ধতি দরকার। সেটা সম্ভাবনাটা পাঠশালায় ছিল বলে আমার ধারণা। হয়তো পাঠশালা সেভাবে বিজ্ঞান এবং অন্যান্য শাস্ত্রে হয়তো সেভাবে সক্ষম ছিল না, সেটি ভিন্ন বিষয়। কিন্তু পাঠশালা যদি কন্টিনিউ করতো, ব্রিটিশরা যদি না আসতো, তাহলে কি ঘটতে পারতো সেটা কিন্তু আমরা আলোচনা করিনি, কখনো করবো না। সেটা করলে আমাদের বিপদ হবে। যা হোক, আপনাদের সবাইকে ধন্যবাদ। স্যার 5 মিনিট হয়ে গেছে মনে হয়। 5 মিনিটের অনেক বেশি হয়েছে, আমি আর সেটা উল্লেখ করতে চাই না। তো এখন রহমান চৌধুরী এক বিশাল ফর্দ নিয়ে বসে আছে, তো যদি আশ্বাস দেয় যে 5-7 মিনিটের মধ্যে শেষ করবে, তাহলে পরেই হতে পারে। আচ্ছা, ধন্যবাদ। আসলে ফারা যেটা আশা করছেন আমার কাছ থেকে একটা শিক্ষা পলিসি, সেটা দেয়াই যেতে পারে যদি কিছু টাকা পয়সা আমাকে দেয়। তো এটা তো আমি শিক্ষা পলিসিতে বসি নেই। আসলে আমার মনে হয়েছে যে আমাদের সাধারণত ধারণা, আমরা ছেলেবেলা ছিল, এখন অনেকেরই আছে, যে এই বাংলায় শিক্ষা টিক্ষা কিছু ছিল না, আমরা সব মূর্খ ছিলাম। আস্তে আস্তে আমরা ইংরেজদের আমলে শিক্ষিত হতে শুরু করেছি। তো আমি যখন প্রথমে পাঠশালার সময়কে পড়লাম, আমি খুব ধাক্কা খেয়েছিলাম যে তৎকালীন সময় 1 লাখ শিক্ষা প্রতিষ্ঠান, এটা আমার বহুদিন আমার মাথার মধ্যে কাজ করছিল। তো সেগুলো আসলে সাথে আমি অন্যদেরকে আসলে একটা ভাগাভাগি করার চেষ্টা করছিলাম, যে ওই চিন্তাগুলোর সাথে যে আমরা আসলে কী ছিলাম, সেই চিত্রটা দেওয়ার চেষ্টা করেছি। সেই চিত্রটাই আসলে দেয়া একটা লক্ষ্য ছিল আমার এখানে। আর যখন আমি হঠাৎ দেখলাম যে অনানুষ্ঠানিক যে শিক্ষাগুলো হচ্ছে আমাদের, তার সাথে পাঠশালার অনেক মিল, এক শিক্ষক এক ঘর, ওই এরকম বিষয়গুলো মিল টিল দেখে আমি আসলে একটা সমন্বয়ের কথা ভেবেছি। এটার মধ্যে আমার কোনো রকম পলিসি দেয়া, কোনো পিছনে ফিরে যাওয়া এগুলো নেই। যদি সেগুলো নেই, মানে এখানে অন্তত নেই। এই লেখার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে আমার আসলে অনেক চিন্তা ভাবনা আছে, সেটা আমি যখন বইটা লিখবো তখন হয়তো বলবো। আর বাচ্চু ভাইয়ের সাথে আমার যে মিলটা হয়েছে, এটা অবশ্য তাৎক্ষণিক বাচ্চু ভাই, কারণ আসলে ইতিহাসের অনিবার্যতাকে আমি কখনোই আমরা পার হতে পারি না। আমি গত কিছুদিন আগে একটা প্রশ্ন করেছিলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আমাদের এশিয়াটিক সোসাইটিতে, উনি উত্তরটা আমাকে দেননি। লুণ্ঠন নিয়ে আলোচনা হতে আমি বলেছিলাম, উনিও একটু তুলেছেন যে লুণ্ঠন, মার্কস বলছেন যে লুণ্ঠন হচ্ছে ইতিহাসের অনিবার্যতা যদি আমি পুঁজির সঞ্চয় করতে চাই, প্রাথমিক পুঁজির সঞ্চয়। তো আমাদের অর্থনীতিবিদদের আজকে কাজটা কি? আদর্শবাদী হওয়া নাকি অনিবার্যতার কথাটা বারবার বলা? এখন যেটা হচ্ছে লুণ্ঠন হচ্ছে, লুণ্ঠনের টাকা বাইরে পাঠিয়ে দিচ্ছে, এইখানে আর সেটা বিনিয়োগ হচ্ছে না। আমরা এই লুণ্ঠনকে ঠেকাতে পারবো আসলে ইতিহাসের অনিবার্যতার কারণে? না ঠেকাতে পারলে আমাদের করণীয় কি? তো সেগুলো বিশাল প্রশ্ন, সেগুলো তো আসলে এখানে আলোচনা করার বিষয় নেই। তো এখানে যেসব প্রশ্নগুলো এসছে পরবর্তীতে, সেগুলো অনেকটা ওইরকমই প্রশ্ন। আসলে যদি ইংরেজরা না আসতো, বাচ্চা যেখানে বলছে, এখানে আমি ওখানে বলতে চাই, আসলে পাঠশালা শিক্ষাটা যখন শুরু হচ্ছে, আমি বলছি পাঠশালা শিক্ষাটা শুরু হচ্ছে, আমরা একদম বুঝতে পারছি না কখন। বলছে 12 শতক থেকে শুরু হচ্ছে, আমরা 17 শতকে এসে দেখছি তা একটা অবস্থান, সেখানে অনেকেই পড়ছেন। তখন কিন্তু এটা সম্পূর্ণ হয়নি। কিন্তু পাঠশালা শিক্ষা যদি সম্পূর্ণ হতো, আমি একটু বলিনি ওই সময় আরও একটা শিক্ষা ছিল, না হলে না বললে একটু ইয়ে হবে। তখন ভারতের যে শিক্ষাটা ছিল, যখন বাংলায় পাঠশালা ছিল, তখন মক্তব আর একটা শিক্ষা ব্যবস্থা ছিল, প্রাথমিক শিক্ষাটা অনেকটা ধর্মীয়, একটা বাসায় একটা মসজিদে মাদ্রাসা এইভাবে মক্তব শিক্ষা ছিল। আমরা জানি এটা সাধারণত মুসলমানদের ছেলেরা, একটু ধর্মীয় শিক্ষা, তার সাথে একটু পড়াশোনা শিক্ষা ছিল। আর একটা শিক্ষা ছিল টোল, আর একটা ছিল মাদ্রাসা। ভারতের সবচেয়ে প্রগতিশীল শিক্ষা ছিল আসলে মাদ্রাসা। ভারতে যখন বেদ শিক্ষা যখন হচ্ছে, একদম ধর্মীয় শিক্ষা, এবং ন্যায় শিক্ষা যেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম বা অন্য জায়গায় তর্ক বিতর্কের যে শিক্ষা, মানুষের জীবন কি, আকাঙ্ক্ষা কি, এসব নিয়ে যখন পণ্ডিতরা বছর পর বছর যখন তর্ক করছে বিভিন্ন শিক্ষা মাধ্যমে, তখন মাদ্রাসা কিন্তু ভূগোল, জ্ঞান, বিজ্ঞান এই শিক্ষাগুলোকে নিয়ে এসছে। এবং লিখিত শিক্ষা, যেখানে বলছি একটু আগে, কিন্তু আমাদের লিখিত কোনো শিক্ষা ছিল না। এই যে একজনের কাছ থেকে আরেকজনের শ্রুতি যাচ্ছে, তখন মাদ্রাসা কিন্তু তৎকালীন সময় অসম্ভব রকম প্রগতিশীল শিক্ষা ছিল। আজকে মাদ্রাসাতে মেলাতে গেলে ভুল হবে। আসলে তৎকালীন সময় আমাদের আজকে যে মাধ্যমিক শিক্ষা যেটা আমরা বলি, সেই ধরনের শিক্ষাক্রমে সেখানে ছিল, তার সাথে ধর্ম ছিল। এবং আইনে আকবর আইন করেছিলেন যে সকলকে পড়তে হবে, পড়তে যেতে হবে, মানে পড়ার ব্যবস্থা করে দিতে হবে।
এবং আমরা জানেন যে আকবর অনেক বেশি প্রগতিশীল ছিলেন, উদার ছিলেন ধর্মীয় ক্ষেত্রে, এবং আকবরের সেই দিন ইলাহির আলোচনায় একটা নিয়ম ছিল যেটা আমাদের রাজনৈতিক ব্যক্তিত্বতে জানা দরকার। উনি বলতেন, যখন আপনি আলোচনা করবেন তখন নিজের পক্ষে যত সম্ভব কম বলবেন, অন্যের বিষয়গুলোকেই যদি আলোকপাত করতে পারেন সেটা সবচেয়ে ভালো। তো এরকম অনেক বিষয় হারিয়ে গেছে, আমি সেগুলো আসলে পড়তে পড়তে ভালো লেগেছে বলে একটু একটু করে মনে হচ্ছে যে আবার একটু যদি সবার সাথে আলোচনা করা যায়, সেইটাই আমি করার চেষ্টা করেছি। প্রাথমিক শিক্ষার এখানে একটা বড় দিক হচ্ছে আমাদের, আমি বিজ্ঞানসম্মত এটা 3টা দিক আছে যেটা আমাদের আলোচনায় থাকা দরকার। একটা হচ্ছে যে ইংরেজরা কর দিল কি দিল না, বা ভারতে কর ব্যবস্থা দরকার ছিল কি ছিল না, এটার সাথে এই শিক্ষার কোনো সম্পর্ক নেই। কারণ ভারতের টোল, মাদ্রাসা শিক্ষা এগুলো ছিল সরকারি সম্পত্তির উপর নির্ভরশীল, লাখের সম্পত্তি। গভর্নমেন্টের কিছু জমি দিয়ে দিত, জমির থেকে শিক্ষকের আয় চলে আসতো, মাদ্রাসার খরচ চলে আসতো, এটার জন্য আলাদাভাবে কেউ চিন্তা করতে হতো না। একমাত্র প্রাথমিক শিক্ষা যেটা বলছি আমি, যে আমাদের পাঠশালা, সেই শিক্ষাটা গড়ে উঠেছিল একেবারে সাধারণ লোকদের প্রয়োজনের তাগিদে। যাদেরকে কেউই গ্রহণ করছিল না, তাদের সন্তানদের দৈনন্দিন জীবনের প্রয়োজন থেকে গড়ে উঠছিল বলেই তার একজন শিক্ষক নিয়োগ দিয়ে তার যথাসামান্য সামর্থ্য দিয়ে সে তাকে পড়তে পাঠাতো। এবং সেই সমাজের যে প্রয়োজনগুলো তার চাকরি বাকরির ক্ষেত্রে সন্তানদের জন্য, সেই গ্রামের ব্যবস্থাতে যখন আধুনিক শিক্ষার এই ঘটনা ঘটে, তখন সেই প্রয়োজনগুলো শিক্ষাটা মেটাতো। এবং সেটা ছিল সত্যিকার অর্থে ধর্মনিরপেক্ষ, যেখানে ধর্মের কোনো বিষয় ছিল না। এবং আপনারা দেখবেন যে এই যে পুঁথি লেখক মুসলমান যারা আমরা পাই আজকে, সেই পুঁথি লেখকরা কিন্তু শিক্ষিত হয়েছিল এই পাঠশালাতেই, এবং তারা কিন্তু অনেক বড় বড় পুঁথি লিখেছে যেটা আমরা আজকে পড়তে পারছি। হ্যাঁ, তো এগুলো কিন্তু এই শিক্ষা সবচেয়ে বৈজ্ঞানিক বিষয়টা, যে সে কারো নির্ভরশীল ছিল না কারো উপরে। কখনো কখনো যেটা হচ্ছে জমিদার বা কোনো ধনী লোক এই গাছতলায় বসছে, হয়তো বৃষ্টি হচ্ছে, উনি মনে করছেন আচ্ছা তুমি এসে আমার বারান্দায় বসে পড়াও। এটা কিন্তু তার নিজস্ব জায়গা থেকে যদি না দিতেন, এই শিক্ষা যে বন্ধ হয়ে যেত তা নয়। যিনি মনে করেছেন তার সন্তানের শিক্ষা দরকার, তিনি পাঠিয়েছেন। সবাই পাঠিয়েছেন এমন নয়, কারণ আমি বলছি এইটা তখনও ওইভাবে বিস্তৃত হয় নাই। হয়তো আর 50-100 বছর যদি ইংরেজরা এখানে না আসতো, তাহলে হয়তো শিক্ষাটা আর একটা শক্ত জায়গায় যাওয়ার পরে কি দাঁড়াতো আমরা জানি না। কিন্তু হয়তো তাহলে যেটা হতে পারতো, এই শিক্ষার সাথে আরও অনেক কিছু সংযুক্ত হতে পারতো। হয়তো মাদ্রাসা কিছু কিছু বিষয়ে, এই জ্ঞান বিজ্ঞানে কিছু বিষয় হয়তো এখানে আসতো হয়তো বা। কিন্তু আমি সেগুলোতে যাচ্ছি না। আমার প্রশ্নটা হচ্ছে কিন্তু মাধ্যমিক শিক্ষা, উচ্চতর শিক্ষা, বিষয় শিক্ষা কী আছে সেটা আমি যাচ্ছি না, সেটা আমার একটা বিতর্ক আছে ভাষা নিয়ে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, যখন আমার দেশ স্বাধীনতার পর দেশ বিভাগের পূর্ব পাকিস্তানে আমি দেখতে পাচ্ছি 85% লোক ঝরে যাচ্ছে, পড়তে পারছে না। তার মানে 15% লোক প্রাথমিক শিক্ষা পাচ্ছে, সেটাও কতটুকু জানি, এটা আমি তৎকালীন সময়ের হিসাব থেকে। সেই 85% লোককে আমি কি অন্ধকারে রাখবো? তখনও সরকারের পলিসি হচ্ছে কত বেশি বিদেশে পাঠানো যাবে, কত বেশি ট্রেনিং দেওয়া যাবে। আপনি যদি দেখেন তৎকালীন সময়ে গভর্নমেন্ট স্কলারশিপ জোগাড় করার জন্য চেষ্টা করছে শিক্ষকদেরকে বিদেশে পাঠানোর জন্য, কিন্তু এই লোকগুলোর কথা ভাবছে না। যদি এই 85% লোকের কথা আমি ভেবে অন্যায় করে থাকি, অবশ্যই আপনি আমাকে শাস্তি দিতে পারেন। আমার এই ভাবনাটা কারণটা হচ্ছে, যারা আলোর বাইরে রয়ে গেছে, যাদেরকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মহান লোকেরা যাদের কথা ভাবতে চায়নি, যাদের কথা দ্বারকানাথ ভাবেননি, যাদের কথা অন্যান্য আলোকপ্রাপ্ত লোকরা ভাবেননি, আমরাও অনেকে যাদের কথা ভাবছি না, সেই মানুষগুলোকে আমি বলেছি যে উচ্চশিক্ষা যদি তাকে আমি দিতে নাও পারি, অন্তত সাক্ষরতা বলছি না আমি, সেজন্য পড়তে পারে মানে যেন একটা বাংলা বই, অন্তত ইংরেজি বই পড়া তার দরকার, যেন একটা বাংলা বই সে পড়তে পারে, হয় পড়ার সুযোগ যেন তার তৈরি, সেজন্য পত্রিকাটা পড়তে পারে। সেজন্য খবরের, আজকে টেলিভিশন যেহেতু আছে, নিচের খবরটা সে পড়ে জানতে পারে কে করছে। আমি এইটাই বলেছি যে সেই বিষয়টার কথাই আমার কাছে মনে হয়েছে যে সেইটা আমরা কী করে পৌঁছাতে পারি। আমরা এটার জন্য ফান্ড নেই, এই নেই, সেই নেই, এত আজগুবি গল্পের মধ্যে না গিয়ে এইটাকে, এই পাঠশালাটাকে, চিন্তাটাকে মাথায় রেখে একটা, এবং অবশ্যই তার সাথে একটা বিষয় আমার আছেই, যে 4র্থ শ্রেণী পর্যন্ত একজনকে পণ্ডিত বানানো, যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগররা হিস্ট্রি পড়াবেন, অমুকের জীবনী পড়াবেন, সেই পড়াবেন, এটা আজকে মাধ্যমিকে পড়ানো হয় না, এগুলো আমরা বিশুদ্ধায় পড়ি এখন। উনি তৎকালীন সময় এগুলো আমাদেরকে দিয়ে পড়তে বলিয়েছিলেন, কোথায়? পাঠশালায়। বিদ্যাসাগর বানাতে চেয়েছিলেন না, সেটা আমি সেদিনের জন্য প্রোটেস্ট করছি, আজকের জন্য প্রোটেস্ট করছি। শিশুর জন্য যেটুকু প্রয়োজন সেটাই শিশুকে দিতে হবে, শিশুকে শিশুর মতো করে বড় হতে দিতে হবে। ধন্যবাদ। খুব ভালো। এখন আমার পক্ষে মার খাওয়ার সহজতম উপায় হচ্ছে কিছু বলতে যাওয়া।
এই মুহূর্তে, কারণ 3 ঘন্টা ইতিমধ্যে আমরা পার করে ফেলেছি। সামনে ঘড়ি, বিরাট ঘড়ি, এই মিথ্যা কথা বলতে পারে না। তো সুতরাং আমার মনে হয় যে না, দুটো তো এটার মধ্যে আমার যেটা মুশকিল হয়েছে সেটা হচ্ছে যে আমি এই লেখাটা পেয়েছি কালকে আমার হাতে, পড়তেও চেষ্টা করেছি, কিন্তু 3 বছর ধরে আমি চোখের চশমার পাওয়ার পাল্টাই নেই। তার ফলে দেখলাম 11 পৃষ্ঠা পড়ার পরে আমার পক্ষে আর পড়ার, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। তার ফলে আর এটা আমি এগোতে পারিনি। আর কালকে রাত্রে আমি কি করেছি সেটা তুমি জানো। হ্যাঁ, ব্যথায় তো এখন মাঝে মাঝে কথা উঠেছে যে ব্রিটিশরা না এলে কি হতো। কারণ ব্রিটিশে যে এসে গেছে, কিছু তো করার নাই, তাই না? এবং ইতিহাসের ধারা নানানভাবে পাল্টে গেছে। এখন যদি পাঠশালা, যদি ব্রিটিশরা না আসতো, তাহলে এমনও তো হতে পারে যে পাঠশালা 12 শতক থেকে শুরু হয়েছে, তোমার লেখার মধ্যে আছে, তাই না? 12 শতক থেকে শুরু হয়ে 19 শতক পর্যন্ত যে পাঠশালা প্রায় একই চেহারায় ছিল, সে পাঠশালা কি একই চেহারায় থেকে যাওয়ার আশঙ্কা ছিল না? এও তো হতে পারে না। মানে ওখানে যে জ্ঞানের চর্চা হয়েছে সেটা জ্ঞান নয়, সেটা একটা অ্যাপেটাইজার, তাই না? এটা একটা ওয়ার্মিং আপ। কিন্তু ইতিমধ্যে ব্রিটিশরা আসাতে দেশের মধ্যে উন্নতির লক্ষণ, একটা মধ্যবিত্তের বিকাশ, যেটা কোনোদিন ইন্ডিয়াতে ছিল না, সেই মধ্যবিত্তের বিকাশ শুরু হয়েছে। সুতরাং সেই বিকাশের জন্য বিকাশের এডুকেশনও শুরু হয়েছে, কেমন? তো অটোমেটিক্যালি অন্য আরেক ধরনের এডুকেশন এসছে, এবং সেই এডুকেশন একটা মানে বেরিয়ে যাওয়ার পথ খুলে দিয়েছে। এখানে তো বেরোনোর কোনো পথ ছিল না। এটা গ্রামের মধ্যে খুব আনন্দদায়ক অথবা নিষ্ঠুরতামূলক বা কোনো কিছু, সেখানেও পয়সা দিতে হতো। কারণ আমার আব্বা বাংলা পড়তেন একজন গুরুর কাছে, এবং তার মায়না ছিল প্রতিদিন 1 ছিলিম তামাক। মানে গুরু তামাক খাবেন দিনে একবার, সেইটুকু তামাক আব্বা দেবেন, কেমন? এইটা ছিল। তো সেই জন্য মানে, তবে লেখাটা আমি প্রথম থেকে খুবই, যতটুকু পড়েছি, এখন 13 পৃষ্ঠা পর্যন্ত আমি পড়েছিলাম আস্তে আস্তে, খুব এনজয়েবল লেখা, খুব একটা উজ্জ্বল ছবি আছে, সাহিত্যিক কারণে এটা খুবই মূল্যবান আমি মনে করব। আর তবে এবং খুব বাস্তব একটা চিত্র আছে, কিন্তু শেষে এসে একটু রোমান্টিক হয়ে গেছে বোধহয়। রহমান এইটুকু আমার কাছে মনে হয়েছে যে এরপরে কি হতে পারে সেটা আর হয়নি, কারণ এতটা বায়বীয় জায়গা থেকে একটা চিন্তা করা কিন্তু খুবই কঠিন। যেদিন পাঠশালা এ দেশে ছিল, বাস্তবে ছিল, সেদিনকার বাস্তবতা আর আজকের বাস্তবতা এতই আলাদা যে আজকে পাঠশালার সঙ্গে রিলেট করা এটা বেশ কঠিন। তার ফলে শেষ জায়গাটাতে এসে একটু লাগে যে না, তবুও কিছু কিছু দেখেছি। এই দেখো না, তোমার কত দাগ দিয়ে আমি পড়েছি, তুমি আর কারোর মধ্যে এত দাগ পাবে না। তাই না? উপায় কি, কাছে বসে আছে তো। আচ্ছা, একটু মানে আমাদের বাস্তবতার সঙ্গে পাঠশালাকে রিলেট করা, আজকের বাস্তবতার সঙ্গে, যেখানে সারা পৃথিবী সম্পূর্ণ অন্য তলে চলে গেছে, সেখানে এটাকে রিলেট করা। তবে ও যেটা একটা যে
বন্ধনহীন একটা সুন্দর পরিবেশ। আমিও গাছতলায় স্যারের কাছে পড়েছি ছোটবেলায়, ঠিক পাঠশালা হিসেবে না, বন্ধনহীন একটা একটু স্বপ্নিক চোখে দেখা একটা খুব বাস্তব পরিস্থিতিকে। ওটা কিন্তু তাদের কাছে তারা যে বন্ধনহীন নিজেরা মনে করত, এটা আমার কাছে মনে হয় না, হয়তো রহমানের কাছে মনে হবে, কারণ রহমান সেই বেতের নিচে বসে নাই যে বেতের নিচে আমি বসেছি। কেমন, এবং এই যে মারের অত্যাচারের কাহিনী হলো, আমার 2 কানে 15টা করে বেত মেরেছিলেন এক হুজুর। কেমন, 15টা করে বেত, মানে তখন তো আর পাঠশালা নেই, কেমন স্কুল হয়ে গেছে সব, স্কুলে এই অবস্থা ছিল। কেমন, এবং পাঠশালাতে তো বাপ মা এসে বলে যেত যে ওর মাংস হাড্ডি, হ্যাঁ পাঠশালায় ছিল, এটা স্কুলে এটা কখনোই ছিল না, কারণ স্কুলের আইনের হ্যাঁ গুরু হচ্ছে এক নায়ক না, এটা যে স্নেহের যে কথা ভাবা হয়, সেটা আমার মনে হয় যে একটু সাপনিকভাবে ভাবা হয়। আজকেও যদি কোনো স্কুলে শিক্ষকদেরকে একনায়ক হিসেবে ছেড়ে দেওয়া হয় সরকারি আইনের বাইরে, সরকারি আইন থাকা সত্ত্বেও কিছু করা যাচ্ছে না। হ্যাঁ, এবং মাথার মধ্যে ইট নিয়ে আমি সূর্যের দিকে তাকিয়ে দেখেছি কানে ধরে, তো কোথায়, কেমন কি অসম্মান। আমি শুধু মানে এটার শারীরিক দিক বলছি না, যা হোক, যে কোনো কারণে হোক, ওটা একটা সুন্দর একটা বাস্তব পরিস্থিতিতে বাস্তবভাবে জেগে ওঠা একটা ধারা আমাদের এখানে ছিল। পরবর্তীকালে উচ্চতর বিকাশের সামনে হয়তোবা সেই ধারাটা একটা বিপদের সম্মুখীন হয়েছে এবং ধীরে ধীরে একসময় লুপ্ত হয়েছে। আমরা ওটা থেকে অনেক সুন্দর জিনিস নিতে পারি, নিয়ে কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে কি নেব এবং সেটা দিয়ে আজকের বাস্তবতার প্রেক্ষাপটে আমি কি করব। কেমন, তো এইটুকু। তবে ও যে লিখেছে এবং যদি বই করে বার করে, আমি আশা করি এটা, তবে শেষ জায়গার জন্য তোমাকে একটু ভাবতে হবে, এটা কিন্তু সকলেই বলেছেন। কেমন, আর মধ্যবিত্তের মানে সুবিধাভোগীদের ভূমিকা আর একটু স্পষ্ট হলে এটা সত্যি সত্যি ভালো হবে। ধন্যবাদ।